আসসালামু আলাইকুম দর্শক, আরেকটা পর্ব নিয়ে হাজির হলাম। আমি মাবরুর রশিদ বান্না। আমাদের অনুষ্ঠানের নাম তুমি কে আমি কে। এই অনুষ্ঠানটা যারা দেখছেন এই জুলাই মাস জুড়ে তারা অবশ্যই জানেন এই অনুষ্ঠানটা কাদেরকে নিয়ে হয়, কোন মানুষগুলোকে আমরা এখানে নিয়ে আসি। আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসি আমাদের জুলাই যোদ্ধাদেরকে, আনসাং হিরোজদেরকে, আবার অনেক পরিচিত মুখকে যারা আসলে অত্যন্ত অত্যন্ত সাহসিকতার সাথে ফ্যাসিজমের এগেনস্টে, হাসিনার এগেনস্টে, খুনি গণহত্যাকারীদের এগেনস্টে ফাইট করেছিল খালি হাতে, সেই মানুষগুলোর একজন। আজকে আমি খুবই আনন্দের সাথে এবং অত্যন্ত প্রাউডলি আমি প্রেজেন্ট করছি আমার দুজন ভাইকে এখানে। আপনারা তাদেরকে অনেকেই চেনার কথা, আবার অনেকে যারা চেনেন না তারা হয়তো আজকে চিনবেন এই অনুষ্ঠান দিয়ে। যদি নতুন কিছু মানুষ অ্যাড হন তাহলে খুব ভালো লাগবে। অবশ্যই আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের জুলাই যোদ্ধা, এবং শুধু জুলাই যোদ্ধা না, এই 17 বছরের এই নিষ্পেষণের মধ্যে থাকা কয়েকজন মানুষ, যে দুজন মানুষ আসলে সবসময় কথা বলে গেছেন, তার মধ্যে একজন খুব বোল্ডলি ছিলেন, বিভিন্ন ইস্যুস নিয়ে তিনি কথা বলেছেন। সেই মানুষটা আমার প্রিয় ভাই মহিউদ্দিন রানী ইসলাম। অ্যান্ড আরেকজন আজকে এখানে হচ্ছেন সালমান। সবাই তাকে সালমান নামে চেনে, আমি তাকে বললাম তা নাদিম নামে ডাকি, ফেসবুকে ডাক নাম নাদিম, তো সালমান হোসেন নাদিম। সালমান হোসেন নাদিমের পরিচয় হচ্ছে উনি একজন আহত যোদ্ধা, কিন্তু আসলে আহত না, উনি আসলে একজন বীর যোদ্ধা, যিনি AK-47 গুলি খেয়েছেন, তার শরীরে দিয়ে ছিন্ন ভিন্ন করে বের হয়ে গেছিল। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন এবং আজকে তিনি আমার সামনে উপস্থিত, আমাদের সামনে উপস্থিত। তিনি কিছু কথা বলবেন। প্রথমে শুরু করি রনি ভাইকে দিয়ে একটু, প্লিজ। সালমান, হ্যাঁ রনি ভাই, আপনার সাথে তো আসলে অনেক কথা বলার মতো আছে, তো আমি একটু স্মৃতি রোমন্থন করে আসি। মানে একটু স্মৃতি রোমন্থন বলতে আসলে একটু রোমান্টিক শোনায়, কিন্তু এটা রোমান্টিক না, এটা আসলে একটু বিদ্রোহের কাব্য। হ্যাঁ, তো একটা ছবির কথা অনেক স্পষ্টভাবে মনে আছে, সেটা হলো যে প্রথম যে ব্যারিকেডটা ভাঙা হইলো পুলিশের সামনে শাহবাগে, যদি আমি ভুল না করে থাকি, শাহবাগে পিজি হসপিটালের সামনে একদম পুলিশকে ঠেলে বের হয়ে গেল। সেইখানে একটা চেহারা আমি সবার আগে দেখতে পেয়েছি, সবার সামনে একদম ফ্রন্টে, দ্যাটস ইউ। আজকে সেই কথাটা মনে করাই দিতে চাই দর্শককে। আশা করি দর্শক ভিডিও ফুটেজে ছবিতে পাবে, মহিউদ্দিন রানীর ফেসবুকে গেলেও পাবে, আমাদের অনেকেরই আমার ফেসবুকে গেলেও পাবে সে ছবিটা। ওই দিনটার ফিলিংসটা একটু বলেন, মনে আছে ওই কথাটা, ওই দিনটা? হ্যাঁ মনে আছে। এত সাহস কোথা থেকে আসলো যে পুলিশের ব্যারিকেড, পুলিশ লীগের ব্যারিকেড ভেঙে ফেলতেছেন? কোথায় আসছে এটা? তো সাহসটা আসছে আমার আশেপাশে যে আমার সহযোদ্ধারা ছিল, আচ্ছা, ওখানে যারা শিক্ষার্থীরা ছিল, এটা তো আমাদের ভাই, এদের সঙ্গে আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে আমাদের সংগ্রাম, একসাথে আমাদের লড়াই, এবং সবাই একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য নিয়ে রাস্তায় নেমেছিলাম। তো এত মানুষের মানে সঙ্গবদ্ধ বা সম্মিলিত স্পিরিট, শক্তি, সাহস, এটা যে সমন্বয়টা ঘটেছে ওই সময়টায়, মানে ওইটাই একটা মনে হয় যে আধ্যাত্মিক একটা জায়গা চলে আসছিল সবারই মনের মধ্যে। এমন একটা ফিলিংস যে আমাদের সঙ্গে হয়তো অস্ত্র নাই, কিন্তু আমাদের সঙ্গে হয়তো আল্লাহর প্রেরিত কোনো ফেরেশতারা আছে যারা হচ্ছে আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ, এবং আমরা চাইলে হয়তো এই দুর্ভেদ্য মানে একদম এই ব্যারিকেড ভেঙে দিতে পারবো। মানে ওই বিসমিল্লাহ বলে সবাই মিলে শুরু করে দিল, ওই স্রোতেই আমরা একদম ফ্রন্টে আপনি ছিলেন। গুলিটা তো আপনাকে সবার আগে করার কথা হিসাবে মনে হয় না যে গুলি খেতে পারেন? এখন গুলি খেতে পারি এগুলো তো হচ্ছে ধরেন একদম আন্দোলনে কিন্তু শুরু দিকের কথা অলমোস্ট, তাই না? হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি কোন দিনের কথা বলেছেন। হ্যাঁ 11 তারিখের কথা খুব সম্ভবত। মনে হয় নাই যে ওই দিন 11 তারিখে গুলিটা ফার্স্ট আপনাকে তো করার কথা হিসাবে। তারপরে যা যা করছেন সেটা তো অনেকেই জানে, যে মানে পুলিশের লাঠি ধরা, মানে পুলিশ লীগ, আসলে আমি পুলিশ বলি না, পুলিশ লীগের সাথে যে মারামারি থেকে শুরু করে, ছাত্র লীগের সাথে ফাটাফাটির থেকে শুরু করে, একদম মানে আমি ফাটাফাটি শব্দটা কম হয়ে যায়, ছাত্রলীগের সাথে একদম স্ট্রেট আওয়ে যুদ্ধ বলবো আমি, খালি হাতে যুদ্ধটা করা থেকে শুরু করে সবকিছু আপনারা করছেন। আপনার সাথে আমার যখন ব্যক্তিগত পর্যায়ে কথা হয়েছিল, তার মধ্যে আপনি একবার আমাকে বলছিলেন যে আপনাদের হল মুক্ত করার গল্পটা, সেই গল্পটা আমি খুব থ্রিল্ড হয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে এটা ফিল্মের স্টোরি, এটা সিনেমা বানানো হচ্ছে। এই গল্পটা যদি আপনি একটু বলতে চান আপনি বলতে পারেন, টাইমের কোনো লিমিট নেই, বাই দ্য ওয়ে, বলেন। ঠিক আছে। আসলে ওই দিন খুব সম্ভবত
হ্যাঁ 16 তারিখ ছিল। জি। এর আগে 15 তারিখ 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে ওই সময় ছাত্রলীগের যে টোকাই লীগ, টোকাই বাহিনী ওরা যাদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল এবং টোকাই ভাই অনেক ভালো শব্দ। হ্যাঁ ছাত্রলীগই ছাত্রলীগ ওদের জন্য enough। একদম খুনি দানব ছাত্রলীগ, মনস্টার। হ্যাঁ মনস্টার অনেক কম মানে একটু ইয়া লাগে, এপিক লাগে, মানে এটারে রক্তচোষা ছাত্রলীগ। হ্যাঁ বলেন। এরকমটা বলা যায়। হ্যাঁ ওই দিন হচ্ছে ওরা যখন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগেরও কিছু ছেলে মেয়ে ছিল ধরেন যারা আমাদের সাথে আমাদের ক্লাসে একসাথে আমরা যাদের সাথে পড়াশোনা করেছি, যারা আমাদের বন্ধু ছিল, একসময় আমরা যাদেরকে বন্ধু ভাবতাম, ভাই ভাবতাম যে এই মানুষগুলোর কাছে আমরা নিরাপদ। তো ওই সকল মুখগুলোকে দেখেছি সেদিন কিভাবে একদম দানবের মতো নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের গায়ে মানে হামলা চালায়, একদম ঝাঁপিয়ে পড়ে। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্পেশালি একদম আমাদের বোনেদেরকে কিভাবে হচ্ছে মেরে ওরা রক্তাক্ত করে দিয়েছিল এবং মানে এমন একটা সিচুয়েশন, এইটা মনে হয় যে মানে এই যে আমি ব্যক্ত করতে পারছি না এটা ফিলিংসটা কি। ওই দিন যদি হচ্ছে ধরেন আমরা সবাই ওখানে সামনে দাঁড়ানোর খুব চেষ্টা করেছি, কিন্তু যতবারই দাঁড়ানোর চেষ্টা করেছি ততবারই হয়তো ঢিল খেয়েছি, তারপর শেষমেশ বাড়ি খেয়ে হচ্ছে আহত হয়ে তারপর খোঁড়াতে ওই দিন তারপর আমাদের ছোটো ভাই ধরে নিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তো ওখানে গিয়ে দেখি আমার সমন্বয়ক মাইন সরকার, আপনারা হয়তো চেন কম্পিটিশন সবাই, আমাদের ছোটো ভাই, তো ও দেখি আমার পাশে, ও মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে। তা আমার ওই যে বাড়ি খাওয়ার পরে মানে ওই যে সিনারিও, মেয়েদেরকে যে মারতেছে, আমরা গিয়ে থামানোর চেষ্টা করতেছি, উল্টা আমরাও বাইকে দিতেছি, আমরা কিছু করতে পারতেছি না। কারণ আপনারা খালি হাতে। হ্যাঁ মানে এমন একটা অবস্থা, মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, মাথা না কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা ঘটলোটা কি, মানে অনেক সময় হয় না যে মাথা কাজ করা বন্ধ করে দেয়, ঠিক ওই ঘটনাটাই ঘটছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আমি পাশে মাইন সরকার, ওকে আমি কী বলবো আমি বুঝতে পারতেছিলাম না, যে কী অবস্থা, তুই কোথায় ব্যথা পাইছিস জিজ্ঞেস করতেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার সাধারণভাবে মানুষের যে চেতনটুকু থাকে ওই চেতনটুকু আমার নাই। আমি বুঝতে পারতেছি যে কোথাও কোনো রং। তো তখন হচ্ছে ওই ছাত্রলীগের ওরা দেখছে যে আমি এখানে আসছি, তো ওরা সবাই মিলে মানে রামদা হাতে লাঠি সোটা দা এরকম অনেক কিছু নিয়ে তারা রড টড নিয়ে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার যেটা সেখানে। এবং সেখানে আসার পর ওরা মানে খুঁজতেছে যে রনিকই। তো ওখানকার মানে এটা আমার সৌভাগ্য নসিব বলা যায় যে ওইখানে মেডিকেল সেন্টারের অব্যবস্থাপনার প্রতিবাদে একটা আন্দোলন করার কারণে ওখানকার স্টাফরা আমাকে সবাই চেনে। তো তারা হচ্ছে মানে তাদের সাথে আমার খুব ভালো সখ্যতা। তো তারা হচ্ছে একজন স্টাফ, একজন আপা, তো তিনি আমাকে হচ্ছে আমাকে ভিতরে নিয়ে গেল এক ডাক্তারের রুমে নিয়ে, বলতেছে আপনি এখানে থাকেন, চুপ করে থাকবেন। আমি বলছি না, আমি বাইরে বেরোবো, আমাকে দেখতে দাও ওরা কী করে। আমি বলছি আপনি এখানে থাকতেই হবে। আমি মানে ব্যথায় একদিক থেকে কাতরাচ্ছি, যে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, মানে আমার মনে হচ্ছিল এখান থেকে হাড্ডিটা দুভাগ হয়ে গেছে, এরকম ব্যথা। তো ওখানে ওরা নিচে রেখে দিছে, তারপর হচ্ছে বাইরে থেকে তালাটা মেরে দিছে এবং ওরা এসে ফিরে খুঁজে গেছে যে কোনোভাবে হচ্ছে ওনাকে পাইনি। তারপর হচ্ছে আশেপাশে যেই শিক্ষার্থীরা ছিল ওদেরকে মারধর করে চলে গেছে। তো তারপর ওখান থেকে কি করলো যে দেখতেছে যে বারবার আসতেছে ছাত্রলীগের, আমাকে খুঁজতেছে যে কোথায় আছে। তো এর মধ্যে হচ্ছে আমার ছোটো ভাই ছিল মাসুম বিল্লাহ, তো ও হচ্ছে মানে আসছে, ভাই আপনি কোথায়, আমি বলছি এখানে। তারপর ও আমাকে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের যে গাড়ি, সেই গাড়িতে হচ্ছে বেলাল ভাই ওখানকার অ্যাম্বুলেন্স ড্রাইভার, তিনি হচ্ছে গিয়ে যে সকল নারী শিক্ষার্থীরা আহত হয়েছে তাদেরকে সেই অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছে। তা আমার অবস্থা তো আমি তো মানে যন্ত্রণায় মরে যাচ্ছে ওই সময়। তারপর হচ্ছে আপনার নার্সরা হচ্ছে সবাই বললো যে ভাই আপনি প্লিজ গাড়িতে ওঠেন। তারপর গাড়িতে উঠলাম, ওঠার পর হচ্ছে যেটা হয়েছে গাড়ি যখন বের হতে নিল তখন যেই মানে নারী শিক্ষার্থীরা ওই অ্যাম্বুলেন্স ভর্তি, মাসুম বিল্লাহ, আমি একটা দুজন ছেলে আর সবাই নারী শিক্ষার্থীরা, সবাই আহত। কিন্তু মানে ওরা খুঁজতেছে যে রনিকই অ্যান্ড হচ্ছে ওরা কি করলো মানে অ্যাম্বুলেন্সের ভিতরে তাকাচ্ছে, তখন কি করলো আপুরা আমাকে হচ্ছে নিচে ফ্লোরে জায়গা দিল এবং সেখানে আমি শুয়ে পড়লাম এবং তারা হচ্ছে তাদের যে ব্যাগ এবং হচ্ছে সেগুলো দিয়ে একদম ঢেকে দিল। দেন সেই অবস্থায় ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেল থেকে নামার পর ওইখান থেকে আবার দেখতেছি যে ঢাকা মেডিকেলে তারপর ঢাকা মেডিকেলে ওটিতে যাওয়ার পর এমার্জেন্সি ওটিতে সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছি। তো খুব সম্ভবত ওখানে ছাত্রলীগের কয়েকটা ছেলেও আহত হয়ে আসছে। তো আমি আবার সবাইকে জিজ্ঞেস করতেছি ভাই তোমাদের কি অবস্থা, মানে এখন ওদের ওটিতে যাওয়ার পর দেখি যে এত পরিমাণ হচ্ছে শিক্ষার্থী আহত হয়েছে
এখন আমার ব্যথাটা আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, তখন মনে হচ্ছে যে ওদের এরকম অবস্থা কেন, এইরকম বিভৎসভাবে ওদেরকে আমি দেখবো, এটা আমি কল্পনা করতে পারতেছি না, মানে ইমাজিনেশন আসতেছে না যে এটা হওয়ার ছিল, কীভাবে সম্ভব, মানে রিগ্রেট কষ্টে মানে ফেটে যাচ্ছে ওই সময়টায়। দেন হচ্ছে ওখানে যখন মানে সবাইকে জিজ্ঞেস করছি তোমাদের কী অবস্থা, কী হয়েছে না হয়েছে, তো ওখানে ছাত্রলীগের 2টা ছেলে ছিল, তো তাদেরকে জিজ্ঞেস করছি ভাই তোমরা ঠিক আছো, কী অবস্থা তোমাদের, তোমরা ব্যথা পাইছো, তো ওরা তখন রেসপন্স করে নাই, কথা বলেনি ওইভাবে। তারপর ওখান থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন হচ্ছে একজনের সাথে কথা বলতেছে যে আরে তো রনি এখানে, হ্যাঁ সবাইকে ডাকতে হবে, রনি এখানে। এইটা আবার শুনছে ওখানকার যে স্টাফ, আর এটাও খুব মানে সৌভাগ্য বলবো না কি বলবো, এটা কাকতালীয় হবে, ওখানে যে একদম আউটসোর্সিংয়ের যে কর্মচারীরা যারা আছেন মেডিকেলের সেবা দেয়, ওরা আবার এটা শুনছে। আর ওদের সাথে আমার হচ্ছে গিয়ে মানে সখ্যতা তৈরি হয়েছে, ওদের একটা আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম, সেখানে হচ্ছে ওদের সাথে আমার খুব ভালো পরিচয়, এবং ওরা এসে বলতেছে যে ভাই আপনার শুনলাম আপনি নাকি ভিতরে, কিন্তু আপনাকে তো বাইরে খুঁজতেছে, ওরা নাকি আপনাকে মারবে, এখান থেকে উঠাই নিয়ে যাবে। তো এখন আমি তো মানে নাড়াচাড়া করতে পারছি না, পায়ে ব্যথা, কি করব এখন, মাথাও ভালো কাজ করতেছে না, কি করা উচিত ওই সময়। তারপর ওরাই হচ্ছে গিয়ে আমাকে একদম পুরো একদম ঢুকে নিয়ে ওদের একটা স্টোর রুমে নিয়ে রাখছে, ওইখানেই ওটিতে একটা স্টোর রুম আছে, সেখানে বোঝা যায় না এখানে একটা রুম আছে, সেই স্টোর রুমে নিয়ে রাখছে এবং ওখানে রেখে দিচ্ছে যে আপনি এখানে থাকেন, আপনি নড়াচড়া করবেন না। ওখান থেকে আমি এবার ফেসবুকে পোস্ট দিচ্ছি যে আপনার কে কোথায় আছেন, ঢাকা মেডিকেলের সামনে আসেন, এখানে শিক্ষার্থীদেরকে মানে ছাত্রলীগ হচ্ছে মারতেছে। আমি শুনতেছি, আমার কানে বাজতেছে যে রনিকে বলে খুঁজতেছে, আর ওখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা মানে আহত হয়ে আসছে ওদেরকে মারতেছে। তো মেরে এমনি আহত, রক্তাক্ত, তার উপরে আরও মায়ের ব্যথা জায়গায় মারতেছে। তো এই ব্যাপারগুলো তো মানে সহ্য করার মতো না। তারপর ওখানে ওরা কোনোভাবে যখন আমাকে পাইলো না, তারপর হচ্ছে ওরাও বাইরে অবস্থান করছিল, তো একদম রাত যখন হয়ে যায়, রাত 8টা-9টার দিকে, ওই সময় আমি আমার ছোটো ভাই সুজন আমাকে মেসেজ দেয় যে ভাই আপনি কোথায়, বলছি আমি কোথায় আছি এটা লোকেশনটা তোকে বলতে পারবো না, এখন তুই কষ্ট করে ওটিতে এসে ঠিক আছে আউটসোর্সিংয়ের কোনো কর্মচারীকে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, ওরা হয়তো বলতে পারে, আমি বলতে পারতেছি আমি কোথায় আছি। দেন হচ্ছে ও আসলো, আসার পর আউটসোর্সিংয়ের কর্মচারীদের সাথে কথা বলে আমাকে ওখান থেকে উদ্ধার করে ও আমাকে পিছনের রাস্তা থেকে সিএনজিতে করে হচ্ছে উঠাই নিয়ে আমার ছোটো ভাই আকিবের বাসায় গেল। এই ওখানে সারা রাত হচ্ছে আন্টি, আকিব এবং সবাই মিলে সুজন, ওরা সবাই মানে এটা কিভাবে ট্রিটমেন্ট করানো যায়, ডাক্তার নিয়ে এসে হচ্ছে আমার পায়ের ব্যথা দূর করার জন্য মেডিসিন দিয়ে চেষ্টা করছে। তো তারপর ওই অবস্থায় পরের দিন মানে এই যে একটা শখ, মানে রিজিট হয়ে গেছি, মানে এত বড় শখ আমি আগে মানে এরকম শখ আমি আমার লাইফে এরকম খাই নাই। অনেস্টলি বলতে আমার চোখের সামনে করতেছি, আমি কিছু করতে পারতেছি না, এই যে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, এই শখটা আমার ভাঙছে মনে হয় মাঝরাতের দিকে, যে আমি এখন নর্মাল আছি এবং এখন আমার কি করা উচিত, তাহলে আমার আগামীকালকে আবার যাওয়া উচিত, ওকে, এবং এটা অনেক হয়েছে, এটা শেষ দেখা দরকার। এটা তো বোঝা হয়ে গেছে আমাদের যে কনফার্ম যে এইটাই গণ অভ্যুত্থানের প্লট, শেখ হাসিনা নিজের হাতে রচনা করে ফেলছে, ডান একদম। এবং হচ্ছে যখন দেখা গেছে যে আমরা ওখানে যাই, যে যাওয়ার পর 16 তারিখ খোঁড়াতে আপনার শহীদ মিনারের সামনে যাই, যাওয়ার পর ওখানে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা, তো ওখানে আবার হচ্ছে দেখা যায় কি মানে ওই দিন এই পুরো মানে আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য ডিজেফআই, আওয়ামী লীগের যে আপনার সিআরআই এর যে টিমগুলো, মানে খুব মানে এতটা মানে মানে কাকতালীয় ব্যাপার যে আমি সিআরআই এর যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইখানে আমি যুক্ত ছিলাম। আচ্ছা, আমি যুক্ত ছিলাম মানে এই গত প্রায় 3-4 বছর যাবত। এটার কারণ হচ্ছে ওদের একটা মানে প্রোগ্রামে আমি একদিন ওদের একটা লিডারশিপ প্রোগ্রামে ছবি তুলতে গিয়েছিলাম, আমি তখন ফটোগ্রাফি করি, ছবি তুলতে গিয়েছিলাম, ওই সুবাদে হচ্ছে ওইখানে কয়েকজন মানুষের সাথে কানেক্টিভিটি হয়ে ওরা আমাকে ওই গ্রুপে ঢুকাইছিল। ওদের মনেও নাই যে আমি সেই ব্যক্তি যে আন্দোলন করছি, কিন্তু আমি ওদের গ্রুপে আছি, এবং ওদের ওরা কি করতেছে এবং আগামী পরবর্তী স্টেপটা কি, ওরা কি মানে স্টেপ নিবে, সেটা আমি আগে থেকে জানতে পারতাম, বুঝতে পারতাম যে এরপরে কোন গুজবটা আসবে বা এরপরে ওরা কি প্ল্যান করতেছে। আচ্ছা, সো ওই দিন হচ্ছে 16 তারিখে যে যখন হচ্ছে মানে আন্দোলনটা যাতে ছত্রভঙ্গ হয়ে যায়, তখন হচ্ছে ওখানকারই মানে কিছু লোককে ওরা স্টুডেন্ট হিসেবে হচ্ছে হায়ার করছিল, যারা যাতে হচ্ছে আন্দোলনটা ভেঙে যায়। তখন হাসনাত ভাই, নাহিদ ভাই, মাহিনী, এদের উপরে যাতে মানুষের ট্রাস্ট উঠে যায়। এর আগে কিন্তু আমরা মাইক খাইছি 15 তারিখে, এর মধ্যে হচ্ছে ওদের যাতে ট্রাস্ট উঠে যায়, এর মধ্যে হচ্ছে কয়েকটা বিভিন্ন বাম সংগঠনের কয়েকজন ছেলেমেয়ে, যাদেরকে আমি আগে দেখেছি বাম সংগঠনে, এরা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওদের মানে ছত্রভঙ্গ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা। ওই বাম সংগঠনের ছেলেপেলেগুলো ঢুকে গেছে। ওয়াও, এখানেও বাম আছে। বাম হাত ঢোকানোর জন্য তারা ওস্তাদ। তো দেন হচ্ছে বাম হাত ঢোকানোর জন্য তারা ওস্তাদ।
এখন আমি জানি না যে আসলে তারা বা ওই আওয়ামী লীগের টিম হয়ে আসছে কিনা, নাকি হচ্ছে তারা মানে আসলে তাদের ক্ষোভ থেকে এটা করছে, এটা আমি তাদেরকে আমি এলিগেশন দিচ্ছি না। কিন্তু তারা এলিগেশন তো এটাই যথেষ্ট যে তারা এটাকে ছত্রভঙ্গ নষ্ট করতে চাইছে। এটা আমার চোখেই দেখা। দেন হচ্ছে ওখানে নাহিদ ভাই ওনারা মানে একদম নিরুপায় যখন হয়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস বলি, আমরা কিন্তু আবার এখানে সকল বাম সংগঠনের সকল ক্ষেত্রকে কিন্তু আমরা ট্যাগ করতেছি না। এটা একটা বিশাল বড় গ্রুপ যে ছিল যারা বাম সংগঠন এবং এই 16-17 বছর আওয়ামী লীগকেই সার্ভ করছে, হ্যাঁ হাসিনাকেই সার্ভ করছে, তাদের বড় বড় বুড়া বুড়া নেতারাও, এটাই জাস্ট বলা আর কি। যাই হোক, বলো, এটাই সত্য। বলেন। হ্যাঁ, তো ওখানে দেন যখন নাহিদ ভাই হাসনাত ভাই ওরা নিরুপায় হয়ে যাচ্ছে যে না এই এখন একটা মব হয়ে যাবে এখন ওনাদের এগেনস্টেই, দেন আমার কাছে এটাই মনে হয়েছে যে এই মুহূর্তে এখানে চুপ থাকাটা বা হচ্ছে এখানে যদি স্টেপ না নিই তাহলে ভাইয়ের রক্তের সাথে বেমানি করা হবে, আবু সাইদের রক্তের সাথে বেমানি করা হয়ে যাবে। দেন হচ্ছে তখন আমরা এটাই বললাম যে ভাই প্লিজ কেউ ছত্রভঙ্গ হয়ে না, এটা একটা প্ল্যান, একটা ট্র্যাপ, আপনারা কেউ কাউকে ছেড়ে যান না, আমরা সবাই একসাথে থাকবো, আমরা যদি ওনারা ভুল করে আমরা ওনাদেরকে পথ দেখাই নিয়ে যাব, হ্যাঁ, কিন্তু আমরা কেউ হাল ছাড়বো না, আমরা কেউ কাউকে দোষারোপ করে এখান থেকে যাবো না। যেহেতু মায়ের আমরা খাইছি, মায়ের তো একসাথে সবাই খাইছি, তারা যে মানে আমরা খাইছি তারা যে খাইনি ব্যাপারটা তেমন না, মানে ছোট ভাইরা তো খাইছে। সো আপনারা ছত্রভঙ্গ হয় না কেউ, এটা একটা প্ল্যান, বিশ্বাস করেন একটু ট্রাস্ট করেন, আমি এটা মানে একদম কনফিডেন্সের সাথে বলছি, এটা একটা প্ল্যান, আমার কাছে ইনফরমেশন আছে। দেন হচ্ছে ওনারা আশ্বস্ত হলো, তারপর হচ্ছে ওনারা দেখলাম যে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, তারা হচ্ছে আর কোনো শব্দ করলো না, হ্যাঁ ওয়াও, আর কোনো শব্দ মানে একদম দেওয়া হলো ব্যাপারটা। তো দেন হচ্ছে নাহিদ ভাই ওনারা জিজ্ঞেস করলো তাহলে তোমরা কি করতে চাও, এখন কি করা যায় আমাদেরকে বলো। নাহিদ ভাইকে বললাম যে ভাই আমরা তাহলে কেন টিএসসি দিক থেকে যাবো, ওখানে তো মানে পুলিশ বসা, পুলিশের পিছনে ছাত্রলীগ রামদানি আছে, ওখান থেকে বের হওয়ার সাথে সাথে হচ্ছে কোপায় মেরে ফেলবে আমাদেরকে, আমরা এই রাস্তা আমরা কেন যাচ্ছি, আমরা এখানে আত্মঘাতী হয়ে যাবে, এখন রাত, চারপাশ হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, আশেপাশে ক্যামেরা হচ্ছে বন্ধ করে দিবে, তারপর হচ্ছে আমাদেরকে শেষ করে ফেলে, আমরা আপনাদেরকে শেষ করে দিলে আমরা কই যাবো। সো এই রাস্তা আমরা এখন এই আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে আমরা এই রাস্তা থেকে যাই, আমরা ফুলা রোড থেকে বের হই। দেন হচ্ছে আমরা সবাইকে নিয়ে ফুলা রোড থেকে বের হলাম। ফুলা রোড আসার পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত মানে বিভিন্ন হলের যে শিক্ষার্থীরা আছে যাদেরকে আমরা বিভিন্ন সময় মানে এইটার ওই যে তুমি কে আমি কে রাজাকার যেই দিন স্লোগানটা বলেছে আপনারা জানেন যে শেখ হাসিনা যে মিথ্যাচারটা করেছে, রাজাকারের নাতিপুতি বলেছে। তো ওই দিন হচ্ছে কি আমরা যারা হচ্ছে প্রোটেস্ট করেছিলাম যে একজন কপট মহিলাকে এতদিন আপা বলে ডেকেছি, এটার পরে দেখেছিলাম যে অনেক ছাত্রলীগের যারা আমি স্পেসিফিকভাবে বলতে পারবো কয়েকজনের না, আশিকুর রহমান, হ্যাঁ ওদের কয়েকজনকে আমি দেখেছি যে ছাত্রলীগের ছিল, একদম কোর ছাত্রলীগ, সেই ছাত্রলীগের ছেলেরা হচ্ছে গিয়ে বিদ্রোহ করে ফেলছে। এবং ছাত্রলীগ যখন মোরালি ডাউন হয়ে গেছে, যে দেখছে যে ওদের যে স্ট্রং উইং সেটাই আস্তে আস্তে ডাউন হয়ে গেছে, তখন আর ছাত্রলীগে চাইলে এখন আর কিছু করতে পারবে না, ছাত্রলীগে এখন অসহায় হয়ে গেছে। আমরা বুঝতে পারতেছি যে আসলে ওরা খুবই দুর্বল, এখনও একটা টোকার অভাব, একটা টোকা দিলেই ভেঙে যাবে। দেন আমরা ওখানে যারা হচ্ছে ওই বিদ্রোহী ছাত্রলীগ যারা ছিল, বিদ্রোহী ছাত্রলীগদেরকে যখন আমরা বললাম যে আমাদের এখন হলে যাওয়া উচিত, প্রত্যেকের হলে গিয়ে, এখন এই ছেলেরা ধরেন নাহিদ ভাই এরা হলে ছিল না কখনো, এরা আসলে হলের কালচারটা একটু ডিফারেন্ট, হলের কালচারটা ধরেন হলের যে শিকলটা এটা যদি ভাঙতে হয় তাহলে ওরকম শিকলের মতো শক্ত শিকলই লাগবে, এবং এই বিদ্রোহী ছাত্রলীগ যদি না পারে আর অন্য কেউ পারবে না। এবং যখন এটা বলার সাথে সাথে সবাই প্রস্তুত, ওকে আমরা সবাই হলে যাচ্ছি, তাহলে হলে গেলাম, হলে যাওয়ার পর হচ্ছে আমরা সবাই একসাথে স্লোগান দিতে হলে ঢুকলাম। ছাত্রলীগ তখন হল থেকে বাইরে, সবাই হচ্ছে টিএসসিতে রামদা টামদা নিয়ে সবাই। স্লোগান কেমন ছিল? কোটানা মেধা, আপোষ না সংগ্রাম, হ্যাঁ সংগ্রাম দিয়েছি রক্ত, আরো দেব রক্ত, এরকম স্লোগানগুলো নিয়ে আমরা সবাই একসাথে হলে ঢুকলাম এবং সবাইকে বললাম যে সবাই রুমেই থাকো এবং যখন আমরা ডাকবো তখন সবাই একসাথে আমরা চলে আসবো। যদি কারো উপরে কোনো রকম আঘাত আসে, কেউ যদি কোনো রকম হুমকির শিকার হও, ইনস্ট্যান্ট জানাও মেসেঞ্জার গ্রুপে, আমরা সবাই একসাথে হয়ে যাব। এটা বলার পর দেন হচ্ছে দেখলাম যে মোটামুটি কম বেশি সব হলে এরকম চলছে, মেকানিজম চলছে। এবং আপনার রোকেয়া হলে, স্পেশালি রোকেয়া হলে এর আগে এইটা আমরা হয়তো আমাদেরকে ওইভাবে বলা হয় না, শহীদুল্লাহ হল যেটা ছিল, অমর একুশে হল, শহীদুল্লাহ হল, এগুলো কিন্তু অলমোস্ট সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে আসছিল। ঠিক আছে, ওরা কিন্তু তখন কিন্তু ছাত্রলীগের সাথে একটা ভালো ফাইট চলতেছিল, মহানগর ছাত্রলীগ, ঠিক আছে, তারপর পুরান ঢাকার ওই অঞ্চলের ছাত্রলীগের সাথে। মহানগর ছাত্রলীগ আসছে এখানে মারামারি করতে, এর আগেই মারামারি করছে, কয়েক দফা মারামারি হয়ে গেছে। তো এই যে একটা স্পিরিট কাজ করতেছে সবার মধ্যে, এর মধ্যে আমরা শুনতে পেলাম যে রোকেয়া হলে মানে মেয়েরা তারা হচ্ছে ছাত্রলীগের যে মেয়েরা ছিল, আতিকা সহ আরো অনেকে, যাদের চুলের মুঠি। আতিকা কি 7 মিনিটের আতিকা? 7 মিনিটের দেশ ক্লিয়ার করে দিবে, কি জানি
ঢাকা শহর ক্লিয়ার করে ফেলবে। হ্যাঁ, ওইটাই। আহারে। তো ওই ওনাদেরকে চুল ধরে হচ্ছে চুলের মুঠি ধরে বের করে দিচ্ছিল হল থেকে। তো ওইটা দেখার পর তো সবার মধ্যে একটা ভালো স্পিরিট কাজ করতেছে। তবে দেখা গেছে যে অন্য সব হল মানে ছাত্রলীগ মুক্ত হওয়ার, ছাত্রলীগের ক্যান্টনমেন্ট থেকে ছাত্রলীগ মুক্ত হওয়া, এটা তো একটা টাফ। ও দারুণ কথা। হ্যাঁ, ক্যান্টনমেন্ট থেকে ছাত্রলীগের ক্যান্টনমেন্ট থেকে ছাত্রলীগকে লাফায় বাইর করা হবে। হ্যাঁ, তো এখন মানে শহীদ সার্জন জহুরুল হক হলের ইতিহাসটা এরকম যে ওই হল থেকে কখনো ছাত্রলীগকে বের করা যায় নাই। ওটা ওদের মেইন ক্যাম্প, ছাত্রলীগের মেইন ওটা ছাত্র ওখানে হচ্ছে তুমি থাকো। হ্যাঁ, আমি ওই হলে ওই হলে থাকো। হ্যাঁ, না সাদ্দাম হোসেন এফআর হলে থাকে। আচ্ছা। ওই মানে ইতিহাসটা এটাই বলে যে একা একটা ছাত্রলীগ, ঠিক আছে, যখন ছাত্রদল ক্ষমতায় ছিল, মানে বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় কখনো ছাত্রদল ওই হলে নিয়ন্ত্রণ নিতে পারে নাই। একজন একা ছাত্রলীগ, সে হচ্ছে গিয়ে মানে ফায়ার করতে করতে, ঠিক আছে, ছাত্রদলকে বের করে দিয়েছে। এরকম একটা জায়গা তারা এরকম একটা ন্যারেটিভ তৈরি করে রেখেছিল। তো মানে এটা একটা গল্প। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের অনেক গল্প তারা বানায়, মানে এই যে একটা মিথ তৈরি করে রাখছে, ওর ওপর কামি এটা। হ্যাঁ, ওই সিআরআই তো আসছিল এর জন্য। এক্স্যাক্টলি। তো ছাত্রদের মধ্যে তো একটা ভয় যে এইখানে মনে হয় কোনো কিছু পসিবল না। তো দেন যেটা হয় যে আমরা মোটামুটি সবাইকে জানান দিই যে আমাকে এর মধ্যে আপনার ছাত্রলীগের জসিমউদ্দিন হলের প্রেসিডেন্ট ওয়ালিউল্লাহ সুমন, তার বাড়ি বরিশালে। আমি যখন ফার্স্ট ইয়ারে তখন মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে আসছি, তখনই ওনার রুমে হচ্ছে আমাকে জায়গা দেয় যে তুমি এখানে থেকে পরীক্ষাটা দাও। তো ওই সুবাদে হচ্ছে উনি এলাকার ভাই, সেই হিসেবে ওনার সাথে আমার পরিচয়। তো উনি ভাবছে যে আমি ওনার প্রতি খুব সফট কর্নার দেখাবো। তো উনি সফট কর্নারের জায়গা থেকে একটা সুবিধা নিয়ে উনি আমাকে কল দিয়ে ওরা বুঝলাম যে ওনার আশেপাশে ছাত্রলীগের বড় বড় নেতারা বসা, সাদ্দাম ইনানেরা বসা। তো আমাকে জিজ্ঞেস করতেছে, রনি কি বোঝো, পরিস্থিতি কেমন? বলতেছি যে ভাই পরিস্থিতি তো ভালো না। তাই কি মনে করো, পরিস্থিতি কি ঠান্ডা হবে? আমার মনে হয় না ঠান্ডা হবে। তুমি কি মনে করো আমার কি করা উচিত? ভাই আপনার পদত্যাগ করা উচিত। ব্রিলিয়ান্ট। বলতেছে যে না, তুমি মজা করো না, আমি সিরিয়াসলি বলতেছি যে তুমি আসলে তুমি তো আমার ভাই, তুমি তো আমার জন্য ভালোটাই চাইবা। তো তুমি আমাকে বলো যে এটা কোনোভাবে থামানো যায় না? আমার মনে হয় তুমি চাইলে কিন্তু পারবা। বলতেছি যে ভাই আপনি এটা নিশ্চিন্ত থাকেন, আমি আপনার ভাই বলে আপনাকে সৎ পরামর্শই দিচ্ছি যে আপনি এখনই পদত্যাগ করেন, আমাদের সাথে এসে যোগ দেন। আর যদি মনে করেন না দেন ভাই, আপনি আগামীকালকে আপনাকে আমি ভাই হিসেবে চিনব না। হ্যাঁ, দেন এটা শুনতেছি পাশেই সাদ্দাম ভাই গলা, ইনান ভাই গলা শোনা যাচ্ছে যে ওরে ছাড়া ভুল হয়ে গেছে। ভাই সিডিআই, হ্যাঁ ওইটাই আর কি, হোয়াটএভার। তো দেন হচ্ছে ওইখান থেকে আমরা বুঝলাম যে ওনারা একটা প্ল্যান করতেছে, হয়তো এমন কোনো কিছু যেটা আমি নয়তো হচ্ছে এইভাবে কল দিয়ে, ঠিক আছে, ওরা যদি ভয় না পেতো এইভাবে কল দিয়ে জিজ্ঞেস করতো না কি অবস্থা। যে বললাম যে ভাই চূড়ান্ত সময় চলে আসছে, শেখ হাসিনার থাকতে পারবে না, শেখ হাসিনা পতন হবেই এবং ভয়াবহ পতন হবে ইনশাল্লাহ। স্যার আপনি আমাকে আর নেক্সট টাইম কল না দিয়ে আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বলে দেন, যদি তাদের বাঁচতে হয় বা তাদেরকে যদি হচ্ছে এই দেশে থাকতে হয়, তাহলে তারাও যেন পদত্যাগ করে শিক্ষার্থীদের কাতারে আসে, আর যদি না হয় তাহলে তারা তাদের রাস্তা মাপুক। এটা বলে ফোনটা কেটে দেয়। এটা বলার পর তারপর হচ্ছে ওরা আবার কল দেয় আমাদের হলের যে প্রভোস্ট, হলের প্রভোস্ট আমাকে কল দিচ্ছে, রনি তুমি কোথায়? বলছি স্যার আমি তো হলের প্রভোস্ট বলতেছে আচ্ছা রনি তুমি তো আমার সাথে দেখা করো। এখন হলের প্রভোস্ট কল দিছে, এই লোক তো ছাত্র মানে আওয়ামী লীগের অনেক বড় হ্যারম, শিক্ষকদের মধ্যে শিক্ষক নেতা। তো ওনার আমার প্রতি হচ্ছে ওনার একটা মানে যে এর আগে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আন্দোলন করেছিলাম, তখন হচ্ছে উনি এসে মানে ইনস্ট্যান্ট একটা মেকানিজম করে একটা হাইকমোড বসায়, ওয়াশরুমে হাইকমোড বসায়। তো ওনার প্রতি আমার একটা রেসপেক্ট ছিল। তো এই জন্য আমি বলতাম আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলছেন আমি আপনার সাথে দেখা করতেছি। তো আমি ওইটা ফোনে আশেপাশে বন্ধুর, তখন তো হচ্ছে হলের সব ছেলেরা যারা একদম আতঙ্কিত সব আমার রুমে, সবাই হচ্ছে একদম রুমের আশেপাশে একদম ঘিরে আছে যে কি হচ্ছে না হচ্ছে একটু শুনি। তো আমি সবাইকে লাউড স্পিকার দিয়ে শোনাচ্ছিলাম এই অবস্থা, স্যার আমাকে ডাকতেছে, তো তোমরা একটু থাকো, আমার মনে হয় আমি যখনই তোমাদেরকে ডাক দিব, যদি উনি এমন কোনো কাজ করে, ধরেন আমরা শুনেছি যে ডিজিএফআই একটা লিস্ট করেছে আমাদের হলের কারা কারা আন্দোলনে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে স্যার কোনোভাবে যদি হচ্ছে আমাকে ডাকে, এমন হতে পারে যে উনি আমাকে ডিজিএফআই এর কাছে তুলে দিবে, এমন একটা চিন্তাভাবনা আমরা ভাবতেছিলাম। দেন হচ্ছে আমরা গেলাম স্যারের কাছে, আমি একাই গেলাম। তো উনি আমাকে বললো যে রনি আসলে তুমি কি মনে করো, হলে কি এখন মারামারি হবে? ছাত্রলীগ ওরা যদি আসে, ওরাও তো স্টুডেন্ট, ওদের সাথে যেন কোনো ঝামেলা না হয় বা কোনো একটা গ্যাঞ্জাম না হয়, তাহলে তুমি এই ব্যাপারটা দেখো। হ্যাঁ বলছি স্যার আসলে আমার মনে হয় যে আপনার তো এই ব্যাপারটা আগে ভাবা উচিত ছিল, আপনারই দেখা উচিত ছিল, আপনার বলা উচিত ছিল যে আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জন জহুরুল হক হলে আর কোনো খুনিরা আশ্রয় পাবে না। এটা তো আপনার নিজের বলা উচিত ছিল স্যার, আপনি কেন আমাকে এই কথা বলতেছেন? আপনি তো আমাদের শিক্ষক, আপনি তো বাবার সমান,
আপনি তো হচ্ছে সবার সাথে সমান ন্যায্য, আমরা ন্যায্য দাবি চাইবো আপনার কাছে, আপনি এটা কেন চাইলেন? এটা কি কথা বলেন আপনি আমার সাথে? এক কথায় দুই কথায় স্যারের সাথে তর্ক বিতর্কে আমার সাথে একটা এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আমি হচ্ছে একটা জোরে স্লোগান দিয়ে বললাম, এই কোটা না মেধা, আর হচ্ছে সবাই আশেপাশে দেখি সবাই জড়ো হয়ে গেল, মেধা না মেধা, ওই কোণা থেকে জোরে আওয়াজ চলে আসলো, পুরো অল মোমো করছে স্লোগানে, সবাই হচ্ছে আস্তে আস্তে দৌড়ে নেমে আসলো। এর মধ্যে হচ্ছে আমাদের একজন ছিল আমাদের হীরা সরকার নামে একটা আমাদের ব্যাচমেট, তো ওকে আমরা হচ্ছে এর আগে আইডেন্টিফাই করেছিলাম আপনার শহীদ মিনারের সামনে, ও ছাত্রলীগ স্পাইগিরি করতেছে, আমাদের ছবি টবি তুলে ঠিক আছে ছাত্রলীগের কাছে পাঠাচ্ছে, ওকে আমি ওই সময় ধরছিলাম যে তুই নিশ্চয়ই এমন কিছু করতেছিস, তুই যদি আমাদের পক্ষে হয়ে থাকিস এমন একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়। ও তখন বলছে আচ্ছা আমি দিতেছি, কিন্তু হচ্ছে ওই সময় একটা পলন দিছে ওকে, তারপরে পেয়েছে এইসব হলে, ওই সময় আমাদের কাছ থেকে পলন দিছে, আমরা বুঝে ফেলছি এই স্পাই। দেন হচ্ছে রাতে এসে আমরা জিজ্ঞেস করছি তুই মানে স্যার এরকম ইনফরমেশন আমরা এখানে এইভাবে করতেছি, এটা কীভাবে জানো স্যার? তুই ছাড়া কে বলছে বল, তুই তো আমার সাথে ছিলি, তুই এইগুলো সব জানোস, কে এখানে করছে, ডিজিএফআইয়ের কাছে কীভাবে আমাদের লিস্ট গেল, তুই বল আমাদেরকে আইডেন্টিফাই কীভাবে করলো? ওকে ধরার পর দেন বলতেছে এই স্ট্যাম্প যার কাছে যা কিছু আছে সব নিয়ে বেরোয় পর, ঠিক আছে? দেন হচ্ছে ও হচ্ছে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে যে কি করবে এখন। এবার বলতেছে ও যেন আজকে ফেসবুকে এখন পোস্ট দেয় যে কোটা না মেধা, মেধা মেধা, আপোষ নয় সংগ্রাম, ঠিক আছে? মানে খুনির বিচার চাই, এটা যেন ও বলে, ও যেন ফেসবুকে লিখে পোস্ট দেয়, ছবি তুলে, চল ওর সাথে সেলফি তোল। এখন ওকে সেলফি তোলানোর পরে তারপর হচ্ছে ফেসবুকে দিয়ে ওরা পোস্ট দেওয়ার পর ছাত্রলীগের হচ্ছে ওরা গেছে আরও খেপে যে আমাদের মধ্যে স্পাই ছিল, মানে ও এখানে স্পাই ওখানে স্পাই, এমন একটা অবস্থা। দেন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এখন ছাত্রলীগ তো আর বিশ্বাস করতে পারতেছে না ওদের যে একটা গোপন মানে খুবই স্ট্রং জোন ছিল ওই ছেলেটা, তো ওইটাও মোরালি ডাউন শেষ, এখন ওরা তো আর কাউকে ভরসা করতে পারতেছে না। দেন হচ্ছে আমরা স্যারকে সবাই মিলে স্যারকে কাছে গেলাম, স্যার আপনি একটা কাজ করেন, আজকেই এই হল থেকে আপনি এখন ঘোষণা দিবেন যে আমাদের কয়েক দফা দাবি ছিল, প্রায় 3 দফা 4 দফা না 6 দফা বা না 7 দফা জানো ছিল। প্রথম দাবি ছিল যে যাতে ছাত্রলীগ নিষিদ্ধ হয়, কোনো রকম দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর এই হলে চলবে না, আপনি এটা লেখেন, ঠিক আছে? আমাদেরকে আজকেই আপনি সিগনেচার করে দিবেন, সব হলে হইতেছে, রোকেয়াল হয়ে গেছে, আপনি এই হলে দিবেন। না উনি মোটামুটি করতেছে, না আমরা এটা করবো না, এটা আমরা কীভাবে করি, সিন্ডিকেট মিটিংয়ে তারপর সিদ্ধান্ত হবে, সবাই বলবে, ভিসি স্যার অনুমতি লাগবে, এটা অনেক লং প্রসেস, মানে উনি আমাদের ভূগোল বোঝাচ্ছিল, উনি তো করবে না, উনিও খুব বাঁকালো, উনি কোনোভাবেই করবে না, মানে ওনাকে সবাই মিলে ধরছি তারপর করবে না, উনি বলতেছে আমাকে ভিসি স্যার ডাকতেছে আমি যাবো, তো দেন উনি ওখান থেকে চলে গেল। যাওয়ার পর এখন ভিসি স্যারের সাথে কথা বলতে গেছে, এইটা বলে আমাদের কাছে গেছে, এর মধ্যে দেখি পুলিশ আসছে হলের দিকে। দেন আমরা তো সবাইকে আবার ডাকা শুরু করছি, সবাই আসো, ঠিক আছে? হলের সামনে পুলিশ আসছে কেন, ঠিক আছে? আমরা তো হচ্ছে হলের গেটটা টাটকাই দিছি যে হলে কোনো পুলিশ ঢুকতে পারবে না, হ্যাঁ? পুলিশ এখানে কেন আসছে, বিজেপি কেন আসছে? হ্যাঁ, যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমরা কিন্তু কোনোভাবে চুপচাপ বসে থাকবো না, আমরাও কিন্তু আমাদের সর্বোচ্চ শক্তিতে আমরা লড়াই করবো। হলের কোনো পুলিশ ঢুকতে পারবে না, কোনো বিজেপি ঢুকতে পারবে না। দেন হচ্ছে ওখান থেকে আপনার দেখা গেল যে আমরা স্লোগান দিচ্ছি স্যার মারা গেছে, ঠিক আছে? আমরা এরকম স্লোগানগুলো তুলছি। দেন স্যারকে আমরা ফোন দিলাম, স্যার আপনি এক্ষুনি আসেন, হলে কেন পুলিশ ঢুকছে আপনি এটা শুরু করেন। উনি প্রায় 2-3 ঘন্টা পর আসছেন, আসার পর এর মধ্যে হচ্ছে উনি এসে বলতেছে যে দেখো আমার কথা হয়েছে, কার সাথে কথা হয়েছে এটা বলে নেই, যে ছাত্রলীগ হলে আসবে না, ঠিক আছে? কিন্তু তোমরা এমন কোনো কিছু করে না, আমরা ছাত্রলীগ মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারবো না, ভিসি স্যার আমাকে অনুমতি দেন নাই, ভূগোল বোঝাচ্ছে। এর মধ্যেই ছাত্রলীগের সায়েম, তারপর হচ্ছে গোপাল নাম একটা ছেলে, গোপাল ওর নাম কি যেন ভুলে গেছি, কিন্তু গোপাল ভাড়ের মতো দেখতে, সেই জন্য ওকে গোপাল ভাড়, ওকে হোয়াট এভার। আরো 2টা রাব্বি আরো কয়েকজন ছিল ছাত্রলীগের, ওরা আসছে, আসার পর হচ্ছে হলে ঢুকতে চাইছে। এই দেন সবাই তো গেটের আশেপাশেই, দেন হচ্ছে সবাই ডাকলো যে ভাই একটু আসেন, ওরা আসছে হলে, কি করবো আমরা? সবাই আতঙ্কিত, কি অবস্থা, ওরাও একদম ডক্টর নিয়ে আসছে সাথে করে, এমন একটা ক্ল্যাশ, মুখোমুখি ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা। দেন আমরা ওখানে বললাম যে তোরা কেউ হলে ঢুকিস না, যেখান থেকে আসছিস সেখানে চলে যা, এই হলে আজ থেকে ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ ঢুকতে পারবে না হলে। দেন হচ্ছে ওরা কি করলো, ওরাও তো পুরো একদম চুটপাট করে আসতেছে, দেন আমরা গেটটা খুলে ধাওয়া দিলাম। দেন ওরা কি করলো, ককটেল মেরে গেল, ঠাস করে কয়েকটা ককটেল ফাটাইলো। ককটেল ফাটানোর সাথে সাথেই তো হচ্ছে গিয়ে সব শিক্ষার্থী গেল খেপে, একদম আগুন টাগুন মানে জ্বলে উঠছে জায়গাটার মধ্যে। দেন হচ্ছে সবাই এসে ছাত্রলীগের রুম ভাঙা শুরু করলো, এবং স্যারকে আমরা গেলাম, স্যার এইমাত্র আপনি শুনেছেন যে ওরা ককটেল ফাটাইছে। এখন স্যার হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে ওদেরকে কল দিচ্ছে, তোমাদেরকে না বলছি তোমরা হলাই শোনা, স্যার বলতেছে এই কথা যে তোমাদেরকে বলছি তোমরা হলাই শোনা, তোমরা কেন আসলা? তার মানে স্যার আপনি না কেন ভিসি স্যারের সাথে কথা বলতে, আপনি কি ওদের সাথে কথা বলতে গেছেন?
আপনি আমাদের শিক্ষক, আপনি ওদেরকে বলতে গেছেন যে তোমরা আইসো না, আপনি ওদের সাথে আঘাত করতে গেছেন, আপনার আঘাতে ওরা এসে হচ্ছে কি এখানে ককটেল ফাটাইলো। আপনি তো স্যার ক্রিমিনাল, ক্রিমিনালের সঙ্গে আপনিও ক্রিমিনাল। আপনি এখন দিবেন, নয়তো স্যার আমরা কি করবো, আপনাকে আমরা পুলিশে দিব। হি ইজ দ্য ট্রু রাজাকার। এক্স্যাক্টলি, মানে যেটা হয়েছে ঘটছে আর কি। দেন হচ্ছে ওনাকে সবাই মিলে ধরে ওই রাত্রে ওখান থেকে ছাত্রলীগ নিষিদ্ধ করা এবং হচ্ছে আপনার সিগনেচার করানো, এবং পরদিন ওনারা যদিও বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে দিচ্ছে, পরদিন বিশ্ববিদ্যালয় বন্ধ। সকালবেলা দেখি সকল স্টুডেন্টরা মোটামুটি সবাই চলে গেছে, ব্যাগটা গুছায় চলে গেছে। কেন ওরা ভাবছে যে কি না কি হয়। মোটামুটি সকালবেলা উঠে দেখি আমরা হল প্রায় ফাঁকা। এর আগে আমরা হলে যে কজন ছিলাম আমরা শপথ নিয়েছি যে আমরা রক্ত শপথ করছি প্রয়োজনে, যে আমরা আমাদের শ্বাস থাকতে, আমাদের রক্ত থাকতে আমরা ছাত্রলীগকারী হলে ঢুকতে দিব না, চলো শপথ করো। সবাই শপথ করলো এবং সবাই থাকলো, এবং 17 তারিখ পর্যন্ত বিকাল প্রায় রাত পর্যন্ত আমরা সবাই হলে। তখন তো হলের সকল বিদ্যুৎ বন্ধ, সব অফ, পানি বন্ধ, সব বন্ধ, সকল ফ্যাসিলিটিস অফ। ওর মধ্যেও থাকা, এবং এটা তো একটা যুদ্ধের গল্প এতক্ষণ ধরে যেটা শুনলাম। আমি এই জায়গাটা একটু পজ দিচ্ছি, এরপরে অবশ্যই অনেক বড় গল্প আছে, সেই গল্পটা হয়তো একটা থ্যাঙ্কস একটু জানানোর আছে। কি সেই থ্যাঙ্কসটা এটাই জানানোর আছে যে ওই রাত ওই সময় হচ্ছে আমরা যদিও যখন সন্দেহ হয়ে গেছে, যখন পুলিশ দেখতেছে বারবার হচ্ছে টিয়ারশেল মারতেছে, আমরা সবাইকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছি, কিন্তু ওই রাতে যখন জৌহল থেকে হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ করার ডাক উঠেছে, এবং সাথে সাথে যে অন্যান্য হলগুলোতে যারা ছাত্রলীগকে বিতাড়িত করেছে ওদেরকে আমি সারা জীবন মনে রাখবো। এবং ওরা এই যে বিদ্রোহী ছাত্রলীগ, আমরা যাদেরকে বলি বিদ্রোহী ছাত্রলীগ, আসলে ওদের প্রতি আমার, ওদের হয়তো ওরা আনসাং হিরো, হয়তো ওদেরকে কেউ ওয়েল রিকগনিশন দিবে না, কিন্তু আমি ওদেরকে সারা জীবন মনে রাখবো। এবং ওরা ওই রাত্রে এই জুলাই অভ্যুত্থানের, গণ অভ্যুত্থানের চূড়ান্ত প্লট ওরাই আসলে রচনা করছে ছাত্রলীগের ক্যান্টনমেন্ট থেকে বিতাড়িত করার মাধ্যমে। ব্রিলিয়ান্ট। এই জন্য ওদেরকে আমি ধন্যবাদ দিব। ভাই এই স্টোরিটা আমি আগেও শুনেছি দর্শক, কিন্তু মানে আজকে আরো বেটার ভার্সন শুনলাম, মানে আরো ডিটেল করে দর্শক আপনাদের জন্য মহিউদ্দিন রনি বলল। কোনো অংশে সিনেমার কোনো গল্পের থেকে কম না, একদিনের ঘটনা যে কিভাবে ছাত্রলীগের ক্যান্টনমেন্ট থেকে ছাত্রলীগকে উৎখাত করা হলো সার্জেন্ট জহুরুল হক হল থেকে। মহিউদ্দিন রনিরা এবং তার ভাইয়েরা, তার সহযোদ্ধারা কিভাবে এই ফাইটটা করলো এবং জিতলো, মানে গুজবাম্পস। সো আমাদের সালমানের সাথে কথা বলি। আমি তো নাদিম ডাকি, তো সালমান, সবাই সালমান নাকি নামেই চেনে। সালমান, একদম ইন্ট্রোতেই বলেছি যে AK-47 গুলি খাওয়া ছেলেটি আমার সামনে মিরাকেলি বেঁচে আল্লাহর রহমতে এখানে বসে আছে আমার সামনে। এই ছেলেটা AK-47 ছেলেটার চেহারা হয়তো অনেক ছোট, মানে দেখতে অনেক ছোট, কিন্তু কলিজা কত হাত লম্বা আমি আসলে জানি না, বিশাল এটা। তো এই বিশাল কলিজার একটা ছেলে সালমান, এই গুলি খাওয়ার ঘটনাটাও চাইলে তুমি বলতে পারো চাইলে তোমার এরপরে কি হলো এটাও তুমি চাইলে বলতে পারো, বলো শুনি। স্টার্টিংটা হচ্ছে এই জুলাই মুভমেন্টের শুরুটা হয় আমার প্রায় জুলাইয়ের ফার্স্ট উইক দিয়ে। ঢাকা ইউনিভার্সিটিতে তো হয়তো জুন থেকে হয় আন্দোলনটা শুরু, বাট ওইটা ব্যাপক আকারে জুলাই থেকে শুরু হয়। আমি একটা পার্ট টাইম জব করতাম আমার পড়াশোনার পাশাপাশি এই স্পার্কে, তো সেখানে আমি রেগুলার যেতাম। তো আমি আমার পার্ট টাইম জবে ওইখানে ফাঁকি দিয়ে আমি প্রতিদিন এই মুভমেন্টে এই আন্দোলনগুলো করতাম, প্রতিবাদগুলো করতাম। ওই ব্র্যাক ইউনিভার্সিটি ছিল, ওইদিকে ইস্ট ওয়েস্ট ছিল আমার পাশাপাশি বাসা, তো ওদের সাথে মিলে এটা করতাম। বাট আমার যে রুমমেট ছিল তারা কিন্তু জানতো না যে আমি আসলে এই মুভমেন্টে আছি, কারণ ওরা যদি কোনো সামহাও জানে সেই জিনিসটা আমার বাসায় চলে যাবে। কারণ আমার যে রুমমেট সে হচ্ছে আমার একবারে অন কাইন্ড অফ ল্যাংটাকালের ফ্রেন্ড। ও জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো, আমি তিতুমির। তো আমি ওকে কখনোই শেয়ার করি না, কারণ এটা শেয়ার করলে যদি কোনো মতে যাই তো আমার ফ্যামিলির উপর দিয়ে একটা ঝড় যাবে। তো আমি এইভাবে যেতে যেতে যখন 14 তারিখ যখন এই আপনার ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাসাকার হয়ে গেছে, তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, যে আমি তখন প্রকাশ্যেই আমি বিবৃতি দিই যে আমি রুমে আমি সবাইকে বলে দিছি যে ছাত্রলীগ কোন ওদের কাউকে আমি কোনো রাখবো না। এরপরের দিন আমি আমার রুমমেট আর সবাইকে বলছি যে তোরা বের হোস না কেন, তুই, ওরা আমাকে বলতে তুই রুমের মধ্যে কেন চিৎকার করতেছ, বাইরে যা, বাইরে অনেক কিছু হচ্ছে। তো আমি ওদেরকে বলছি, ওরা সচেতন না, কিন্তু আমি এই যে আমার জব
আমি জবের কথা বলে ওদেরকে বলে আমি বের হই, আমি প্রত্যেকদিন আন্দোলনে যাই। বাট 18 তারিখ যখন আবু সাইদ ভাই মারা যায় 16 তারিখ, এর পরবর্তীতে ওই ভিডিওটা দেখে ওদেরকে বলি যে তোরাও আমার সাথে চল, কারণ ওরা যদি যায় আমার ফ্রেন্ড সাথে থাকলে, ফ্রেন্ড সাথে থাকলে কিন্তু সেটা সাহস অনেক দ্বিগুণ বেড়ে যায়, অনেক দ্বিগুণ, 3 গুণ 4 গুণ 5 গুণ 10 কারণ গুণ। এটা মাথায় থাকে, যদি আমি মারাও যাই অ্যাটলিস্ট আমার লাস্টটা পর্যন্ত ওরা নিয়ে যাবে এনিওয়ে। আচ্ছা, তো 18 তারিখে যখন একবার ম্যাসাকার অবস্থা, তখন আমি এদেরকে ফোনে বলি যে তোরা বের হ। তো ওরা সাথে 4-5 জন ছিল, ওরা নিয়ে আসে লাঠি, একবারে প্রিপারেশন নিয়ে। আবার ওরা বলতেছে বাইরের ভেতরে তো অনেক গুলি হচ্ছে, তো একটু ওয়েট কর, আমরা গোসল করে নিই, যদি মরি তাহলে যেন শহীদ হই, এইভাবে যাব না। তো ওরা সবাই গোসল করে শহীদ হওয়ার জন্য বের হলো। হ্যাঁ, এই ইন্টেনশনটা ছিল ওদের মধ্যে। তো ওরা একবারে আসছে 12টার দিকে, তখন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে একটা ম্যাসাকার চলছে। ইতিমধ্যেই 12:30 কি 1টার দিকে ওই ইম্পেরিয়াল কলেজের একজন ভাই শহীদ হয় ওইখানে 18 তারিখ। তো তার লাশকে নিয়ে আমরা রাস্তার মধ্যে মুভমেন্ট করে যাচ্ছি। আপনার ইস্ট ওয়েস্টের ইউনিভার্সিটির সাথে যে একটা বাসমল আছে, এখান থেকে পুলিশ আমাদের দিকে ব্র্যাক ইউনিভার্সিটির দিকে ফায়ার করতেছে, আর ওপাশ থেকে হচ্ছে আপনার ওই মধ্যবাড্ডা থেকে ফায়ার করতেছে। আর প্রথম দিক দিয়ে যখন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে কিছু পুলিশ ছিল যারা আমাদের আন্দোলনটা ভাঙচুর করার জন্য আমাদের উপরে অ্যাটাক করে, আমাদের সাথে নেগোসিয়েশন করতে চাই তারা প্রথমে, কিন্তু তারা যেভাবে নেগোসিয়েশন করতে আমরা এটাতে কখনো তো এগ্রি করি না, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করি। পরবর্তীতে টিয়ার শেল যখন ব্র্যাকে মেরে দেয় তখন আমাদেরকে ছত্রভঙ্গ করতে চায়। তো আমরা কিছু মানুষ ভিতরে ঢুকে যাই ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে, আর কিছু মানুষ আমরা পাশে আরেকটা গলি ছিল ওই গলিতে চলে যায়। কিন্তু দেখা গেছে যে আমরা ভিতরে চলে যাওয়ার পরবর্তীতেও ওরা ওই যে আপনার এটা ছিল ওখানে যে কি বলে একটা গেট ছিল, ওই গেটের ফাঁকা দিয়ে আপনি একটা ভিডিও ভাইরালও হয়েছে, এটা 18 তারিখে ভাইরাল হয়েছে, গেটের ফাঁকা দিয়ে ওরা পিস্তল ঢুকে ভিতরে গুলি করছে। ওইখানে একজন একবারে স্পট ডেথ হয়েছে, একজন বাসের ড্রাইভার ছিল, আর একজন একবারে অনেক মানে সিরিয়াস ইনজুর্ড হয়েছিল। তো ওই যে এটা দেখে ব্লাডটা দেখে এখানে বলি, এই যে পুলিশ যেগুলো গুলি চালালো ব্র্যাকের ভেতরে ইউনিভার্সিটি গুলোতে, তাদেরকে কি ধরা হয়েছে? মানে এটা কিন্তু সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষ কিন্তু জানে না, মানে আমি তো জানি না, অ্যাটলিস্ট তুমি জানো? না, আমার জানা মতে এটা কিন্তু গভর্নমেন্টের জানানোর দায়িত্ব ছিল। বাই দ্য ওয়ে, বলো। আর দেন ওই যে আমরা ব্লাড দেখে ফেলছি, তখন আর শরীরের মধ্যে ব্লাড দেখে ফেললে তখন আর ভয় থাকে না যে এনিওয়ে এদেরকে প্রতিহত করতে হবে। তখন আমরা এই দরজাটা খুলে দিয়ে আর পাশে থেকে সবাই মিলে একসাথে স্লোগান দিয়ে পুলিশকে উল্টা ধাওয়া দেয়। ওরা টিয়ার শেল মারুক, ওই টিয়ার শেলের ধোয়ার মধ্যে ওদেরকে ধাওয়া দেয়। ওদেরকে ধাওয়া দিলে এক পর্যায়ে ওরা ওদেরকে সেভ করার জন্য কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়ে। তো ওরা ভিতরে ঢুকে পড়ে, আমরাও ভিতরে ঢুকে পড়ি, আমরা তাদেরকে করি। তখন প্রায় মানে 8তলা না 10তলা বিল্ডিং, পুরোটা ওরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে আর ফায়ার করে করে যাচ্ছে। আমরাও ওদেরকে সিঁড়ি দিয়ে ধাওয়া দিয়েই যাচ্ছি। ওরা 1 ফ্লোর উপরে যায়, আমরাও 1 ফ্লোর উপরে যাই, ওরাও ওর নিচের দিকে ফায়ার করতেছে, তারপরে আমরা উপরে যাচ্ছি। এট লাস্ট একবার ওরা ছাদে অবস্থান করে, আমরা শেষ পর্যন্ত ছাদের দরজাটাও ভাঙতে চেষ্টা করছিলাম। আমরা দেখলাম যে ছাদ দিয়ে চলে গেল, যে হেলিকপ্টারে পালাইলো। আমরা ছাদের দরজা কি পরিমাণ লুজার্স! হ্যাঁ, বলো। ছাদের দরজা ভাঙতে চেষ্টা করি, কিন্তু ওরা ওইখান থেকে ফায়ার করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে। তখন আর আমরা সবাইকে নিচে নিয়ে আসি, কারণ অনেকটা রিস্কি হয়ে যায়, কারণ এমন একটা জোনে চলে গেছে যে জোনে আমাদের আর কিছু করার মতন নাই। আমরা নিচে ওদেরকে অনকাইন্ড অফ অবরুদ্ধ করে রাখতেছি, চারদিক দিয়ে হেলিকপ্টার, যে ওদেরকে কিভাবে এখান থেকে নিতে পারে। তো লাস্টে দেখা গেছে যে হেলিকপ্টারে এসে ওদেরকে ওইখান থেকে নিয়ে যাচ্ছে। আবার অনেকে আমাদের কাছে নিচে মাপ চাচ্ছে যে তাদেরকে এখান থেকে। আমরা ভিডিও দেখছি যে হাত ধরে মাপ চাইতেছে। তো ওদের এগুলো তো সব অ্যাক্টিং, মানে এরপরে তো ম্যাস কিলিং কামিং। ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের সাথে এটা কি বলে জাউরামি করতেছিল। নিচে মাত্র মেরে গেছে, আমার বাইকে শহীদ করে গেছে, আবার উপর থেকে সে হাত জোর করে মাপতে আমাদেরকে সেলুট জানাই। হাউ ফানি। তো এর পরবর্তীতে এই যে এদেরকে আমরা অবরুদ্ধ করে রাখছি, এদেরকে আবার উদ্ধার করার জন্য দুই সাইড থেকে আপনার এই উত্তর মধ্যবাড্ডা থেকে আপনার একদিক থেকে ফায়ার করতেছে র্যাব আর পুলিশ, আর একদিক থেকে হচ্ছে আপনার পুলিশ ফায়ার করতেছে। তো দুইটার মধ্যবর্তী স্থানে আমাদের অবস্থান। আর আমাদের ওইখানে একটু ওদেরকে প্রতিহত করতে মানে সবচেয়ে বেশি সাহায্য করছে, আমাদের ওই জায়গাগুলোতে গলি ছিল। তো আমরা দুই সাইডের যে গলিগুলো ছিল, গলিগুলিতে অবস্থান, যার কারণে ওরা চাইলে আমাদেরকে কোনো কিছু করতাম, অন কাইন্ড অফ গেরিলা আক্রমণ করতাম ওদের ওপর দিয়ে, পিছন থেকে, সাইড থেকে। তো অন কাইন্ড অফ 3টা সাড়ে 3টা পর্যন্ত ওরা অবর্ণিত ফায়ার করে যেতেছে। এর মধ্যে আমার প্রায় 40-50 জনের মতন ওই স্প্রিন্টারে আহত হয়ে গেছে। আর 12:30 1টার দিকে একদম ইম্পেরিয়াল কলেজের শহীদ, ওই শহীদ বাইকে ছুঁয়ে আমরা ওইখানে অনেকেই প্রতিজ্ঞা করে ফেলছিলাম, হয় লাশের বদলা নিব
আর না হয় এখানে রাজপথে সমাধান হবে, এটাই হচ্ছে আর 12টার সময় এই মুভমেন্টটা সকালে আমাদেরকে বললো যে আমাদের উপর কোনো ধরনের আক্রমণ করা হবে না, এরকম একটা স্টেটমেন্ট ছিল রাষ্ট্র থেকে। পরবর্তীতে তারা আমাদের কয়েকজন ভাইকে যখন শহীদ করে দিছে, পরবর্তী 3টা সাড়ে 3টার দিকে যখন ওরা আমাদের সাথে এই গুলি বর্ষণ করে একবারে ক্লান্ত হয়ে সরে যায়, আর একটা বিবৃতি শুনি যে ওরা আমাদের সাথে বসতে চায়, সরকার আমাদের যারা সমন্বয়ক ছিল তাদের সাথে বসতে চায়, নেগোসিয়েশন করবে। তখন কিন্তু আমরা তার বাবার যে একটা ডায়লগ ছিল যে রক্তের উপর দিয়ে আমরা অ্যাসেম্বলিতে যেয়ে বসতে চাই না, তার বাবার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কিন্তু আমরা 18 তারিখ বিকেলে একবার পাবলিশ করি। এটা কি ও আচ্ছা ওদের ওই বাপে, আচ্ছা আচ্ছা ওই বক্তব্যটা তখন ওই দিন আমরা আপোষহীনভাবে মোটামুটি এক দফারই ঘোষণা ওই দিনই হয়ে যায়। এনিওয়ে হাসিনাকে সরাইতে হবে, হাসিনা যদি এখানে থাকে তাহলে আমরা থাকতে পারবো না, ওরা আমাদেরকে মেরে ফেলবে, এক একজনকে ফুটেজ ধরে ধরে বের করে মেরে ফেলবে। আর আমাদেরও আরেকটা বেশি জিনিস মাথায় কাজ করছিল যে আমরা এখান থেকে সরব না, কারণ আমরা রক্ত চুয়ে প্রতিজ্ঞা করছি, যদি আমরা রক্ত চুয়ে প্রতিজ্ঞা করছি, এখন যদি আমরা এখান থেকে সরে যাই তাহলে রক্তের সাথে বেইমানি করা হয়ে যাবে। আমরা রক্তের সাথে কখনো বেইমানি করতে পারবো না। যদি আমাদের 100 মানুষ মারা যায়, আমরা 100 মানুষ মারা যাব, আমরা কোটি মানুষকে মুক্ত করে যাব এর হাত থেকে, এই ইন্টেনশনটা আমাদের মাথায় ছিল। তো আমরা ওই দিন প্রায় 11:30 পর্যন্ত, যখন আপনার সন্ধ্যার দিকে বিটিবি সেন্টার আগুন ধরিয়ে দেওয়া হয়, এর পরবর্তীতে ওইখানে হিউজ পরিমাণ বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সাথেও আমাদের প্রায় 11:30 পর্যন্ত ওইখানে আপনার একবারে ধাওয়া পাল্টা দেওয়া হয়, এর মধ্যে অনেকে আহত হয়। মানে ওই দিন রাতে আমার টিয়ারশেল একটা সাউন্ড গ্রেড পড়ছিল আমার পাশে, ওইটা আমার কানে থেকে একবার ব্লাড বের হয়ে গেছিল। তো ওই সময় আমার সাউন্ড কানের শব্দে, তো ওই আমার পাশে ফ্রেন্ড ছিল, ও বলতেছে দেখ সিচুয়েশন অনেক বেশি, অনেক টায়ার্ড, আমরা তো সেই সকাল থেকেই আসি, চলে এবার একটু বাসায় যাই, রেস্ট নিই আজকে। তো ওরা বললো, বাসায় ব্যাক করলাম 11:30টার দিকে 4-5 জন আমরা। তো বাসায় আমরা থাকতাম টোটাল হচ্ছে 5 জন, 3 রুমের বাসায় আমরা 5 জন থাকতাম। আমরা বাসায় ঢুকে দরজা টরজা সব লক করে দিয়েছি, কারণ ফেসবুকের মধ্যে দেখতেছি যে বাসার মধ্যে যারা আন্দোলন করতো বা ম্যাচ যাদের ছিল ওদের মধ্যে পুলিশ খুঁজে বের করে গ্রেফতার করতেছে। তো আমরা সবকিছু অফ করে আমরাও সবাইকে বলে দিই, তো বেশি তারা ওইদিন ম্যাস কিলিং চালাইছিল আসলে। হ্যাঁ, ম্যাস কিলিং, বাসায় ঢুকে গুলি করে ম্যাস কিলিং চালাইছিল। হ্যাঁ, তো আমরা একবারে লাইটমেন্ট অফ করে রুম ব্লক করেছি। আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিলাম, যদি আমার বাবাও আসে কোনো মতেই দরজা খোলা যাবে না। আচ্ছা। তো ওই দিন রাত কোনো মতে পার হয়, একটা আতঙ্কের মধ্যে কেউই ঘুমাইতে পারি নাই। সারাদিন যে টিয়ার শেল চোখের মধ্যে ছিল, ওই টিয়ার শেলের ধোয়ার কারণে সারা রাত ঘুমাইতে পারি নাই। তো পরের দিন সকাল 19 তারিখ শুক্রবার, জুম্মার নামাজ আছে, তো সবাই বলতেছে যে জুম্মার নামাজ। 19 তারিখই সেই দিন যে তুমি গুলি খেলে? হ্যাঁ, এই গুলি তোমার ইয়াতে। দর্শক এই পার্টটা একটু মন দিয়ে শুনবেন প্লিজ। এই 19 জুলাই যেহেতু আপনার আগের দিন 11:30 পর্যন্ত আমরা স্ট্রাগল করে আসছি ওদের সাথে, দেন আমরা যখন বাসায় আসি ক্লান্ত থাকার কারণে ঘুমাতেও পারি নাই। সকালে লেট নাইটে ঘুমাইতে গিয়ে আমরা উঠি একটু লেটে, ওই 11:30-11টার দিকে ঘুম থেকে উঠি। তো ওঠার পরে সবার শরীরে একবারে বাজে অবস্থা। তো জুম্মার নামাজ পড়তে যাবে, সবাই বলতেছে যে চল নামাজ পড়ি, গোসল করে পরে খাওয়া দাওয়া করে বের হবো আন্দোলনে। তো ওরা সবাই গেছে নামাজে, আমিও বলছি যে ওরা 3-4 জন ছিল, ওরা খাওয়ার মানে একবার দুপুরে খাবারটা খেয়ে গেছে, আমি খাবার খাই না। আমি বলছি যে গোসল করে নামাজ পড়ে তারপর বাসায় এসে খেয়ে তারপর নামাজ আবার আন্দোলনে যাব। তো আমি নামাজ পড়ার সময় রাস্তার পাশে যেহেতু মসজিদ, ওই সময় যখন আমরা নামাজ পড়তেছি ওই সময় সাউন্ড গ্রেনেড বুলেটের শব্দের কারণে আমরা নামাজ পড়তে জুম্মার নামাজটাও পড়তে পারতেছি না, এত পরিমাণ বিকট শব্দ হচ্ছে। তখন আমার প্রচণ্ড রাগ, মানে খুব জমে। তখন আমি করি কি, ওরা নামাজ শেষ হওয়ার পরে ওরা বাসায় যায়, বাসায় যেয়ে আবার খাওয়া দাওয়া করে। আমি ওদের সাথে বাসায় যাই নাই, আমার হাতে জায়নামাজ ছিল, আমি জায়নামাজ নিয়েই আবার আন্দোলনে চলে গেছি। আমি বাসায় যাই নাই খাওয়া দাওয়া করার জন্য। তো আন্দোলনে গিয়ে দেখি যে বিজিবি আর পুলিশ রামপুরা যে ব্রিজটা আছে, রামপুরা ব্রিজের উপরে অবস্থান করতেছে, ওইখান থেকে ফায়ার করতেছে। 3-4 হাজার মানুষ আছে পিছনে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একবারে ব্রিজের সামনে থেকে এই পর্যন্ত 3-4 হাজার মানুষ সামনে থেকে কেউই ফাইট দিতেছে না। হাতে গোনা 4-5 জনের মতো আছে যারা সাইড থেকে ডিল চড়তেছে। তা আমি অনেককে ডাইকে সামনে নিয়ে গেছি একবারে ফ্রন্টে, কারণ ওরা যেভাবে ফায়ার করতেছে যদি প্রতিহত না করা যায় অনেক কিলিং চালাবে। সবাইকে যখন ডাইকে নিয়ে সামনে গেছি, সামনে যাওয়ার পরবর্তীতে অন কাইন্ড অফ তাদেরকে আমি লিড দিচ্ছি যে ওদেরকে প্রতিহত করতেই হবে। তো ওরা যখন প্রতিহত করার চেষ্টা করতেছে, আমি এখান থেকে ঢিল ছুটতেছি আমরা।
তো ওরা প্রথমে সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল ছুটতেছিল আর মাঝে মাঝে রাবার বুলেট ছুটতেছিল। তো যখন ঘন্টাখানেক চলে যায়, যে 1:50 বা 55 দিকে নামাজ শেষ হয়, 2টা থেকে শুরু হয়, তো 2:30টার সময় যখন এরকম হয় ম্যাসাকারটা বেশি, ওরা আমাদেরকে কোনো মতেই করতেছে না। আবার অনেকে বাসা থেকে বের হচ্ছে, পিছনে হিউজ মানুষ আর 50-60 জন আমার সাথে সামনে। এই মুহূর্তে ওরা সিদ্ধান্ত নেয় যে এনিওয়ে আমাদেরকে যদি এই মুহূর্তে প্রতিহত না করে তাহলে ওদের উপর দিয়ে একটা ম্যাসাকার চলে যাবে। ওরা এই মুহূর্তে লাইভ বুলেট ছোড়া শুরু করতেছে। লাইভ বুলেট ছুটতেছে বিজিবি AK-47 আবার পুলিশেরও আছে। পুলিশ ওইখানে হাতে কোনো 10-15 ছিল, 1-150 মতন বিজিবি ছিল। তো বিজিবি এলোপাথারি গুলি ছুটতেছে। হ্যাঁ, তখন আমার বিজিবি যখন গুলি ছুটতেছে তখন আমি বুঝতেছি যে ওইটার ওই যে যারা বিজিবি ওখানে গুলি ছুটছিল ওখানে কে ছিল, এটার কমান্ডার নাম জানো? কমান্ডার আই ডোন্ট নো, নামটা জানা উচিত আমি মনে করি। এবং পরবর্তীতে আমি কখনো যদি তোমাকে আবার ডাকি বা যে কোনো সুযোগে তুমি নামটা বলো কিন্তু। হ্যাঁ প্লিজ। পরবর্তীতে যখন ওই যে আপনার লাইভ বুলেট একটা যখন আমার পাশে দেওয়ালে লেগে আসে মাটিতে পড়ে, একটা ছেলে তুলে বলতেছে, ভাইয়া ওরা তো লাইভ বুলেট ছুটতেছে, তো আমরা একটু পিছনে যাই, ওরা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তখন আমি ওকে বলছিলাম, দেখো তুমি যদি এখন দৌড়ে পিছনে চলে যাও তাহলে কিন্তু ওরা কিলিংটা বেশি চালাবে, ধাওয়াটা বেশি দিবে। আমরা সিচুয়েশন বুঝে আস্তে আস্তে পিছনে যাই। আমি এটা বলার 2টা মিনিট যায় নাই, আমার পাশে ছিল ওর একটা একবারে পেটের ভিতর দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, ওর জায়গায় স্পটেড। ওকে 2-3 জন নিয়ে পিছনের দিকে চলে গেছে, আর বাকি যারা ছিল আমি ওদেরকে নিয়ে সামনে থেকে ওদেরকে করতেছি। তো দ্বিতীয় যে বুলেটটা আসছে, সেই দ্বিতীয় বুলেটটা ডিরেক্টলি আমার এই পেটের নিচ দিয়ে বাম পায়ে এসে লাগে। তো একটা ঠাস করে একটা বিকট শব্দ হয়। বিকট শব্দ হওয়ার পরে দেখে আমার পাটা নাই, আমি মাটিতে পড়ে আছি। আমার সব কিছু যেন আপনার আলাদা হয়ে গেল, পাটা মানে হাড় থেকে আলাদা হয়ে মোচড়া খায়া, মানে অনকাট একটা ডাল বাংলা যেরকম হয়ে যায় আলাদা, সেম এরকম হয়ে গেছে, আপনার চামড়ার সাথে ঝুলে আছে। আর সব কিছু মনে হয় আমার কাছে যে ভূমিকম্প হইলে যেরকম সব কিছু নড়াচড়া করে, আমার পুরো পৃথিবীটা নড়াচড়া করতেছে। তো আমি ওই সময় মাঝে মধ্যে আমি কালিমা শাহাদাত পড়তেছিলাম, আমি ভাবতেছিলাম যে শেষ আমার এখানেই। তো ওরা ধাওয়া দিয়ে আসতেছে, আমি মাটিতে লুটে পড়ে আছি। আমার যারা সাথে ছিল ওরা তখন ভয় পেয়ে আবার পিছনে চলে গেছে। তো আমাকে রেখে প্রায় 15-20 হাত পিছনে ওরা চলে গেছে, আবার ওইদিকে 150 মিটার দূরে হচ্ছে ওরা। তো এই মুহূর্তে একটা ছেলে 2 মিনিট পর আমি পড়ে থাকার পরে একটা সাহস করে কোনো মতো ও দৌড়ে এসে আমাকে টাইনে হেসড়ে পিছনে নিয়ে যায়। পাটা কি শরীরের সাথে ছিল তখন? হ্যাঁ, চামড়ার সাথে ঝুলে আসছিল, চামড়ার সাথে ঝুলেছিল। তখন আমি প্রতিনিয়ত এই মৃত্যুর কথাই চিন্তা করতেছিলাম, কালিমা শাহাদাত বললাম যে আমি শেষ। আর আরেকটা জিনিস মাথায় চিন্তা করছিলাম, আমি তো বারবার বাসায় আমি বলতাম যে আমি আন্দোলনে যাই না। আমার লাশটা দেখার পরে আমার মায়ের অনুভূতি কী হবে, আমার পরিবারের অনুভূতি কী হবে, এই জিনিসটাও আমার মাথায় কাজ করতেছিল। তখন আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল ওই যে সাথে যারা নিয়ে টাইন হেসে নিয়ে যাচ্ছিলো যে তোমার পরিচয়টা দিয়ে যাও, তোমার পরিচয়টা দিয়ে যাও। তখন আরো ভাবতেছিলাম যে হ্যাঁ, এই কথাটা যখন বলতেছে তখন আমি ভাবতেছিলাম যে মনে হয় আমার শেষ সময় আমার লাশটা পৌঁছানোর মতন সিচুয়েশন, পরিচয় যাচ্ছে। তখন আমি বলছিলাম যে তিতুমির স্টুডেন্ট, আর নামটা বলছিলাম কোনো মতে। ওই সময় তো বললাম মাথা ওই রকম কাজ করতেছে না, টুটগুলো একটু নাড়ায় ও কানের কাছে এসে শুনলো। পরবর্তীতে ওরা কোনো মতে দৌড়ে নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে বৌদ্ধ মন্দিরের পাশে একটা ক্লিনিক ছিল, সেই ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে যখন এই সিচুয়েশন দেখে ওরা বলে যে এটা আমরা কিছুই করতে পারবো না। ওরা 2টা ব্যথার ইঞ্জেকশন দেয়, বলে যে ওকে যত দ্রুত সম্ভব পারেন আপনারা এখান থেকে একটা ভালো হসপিটালে নিয়ে যান। তখন চারদিকে কিন্তু ওই যে আপনার শুক্রবার বিকেলে 19 তারিখ মুমূর্ষ অবস্থা, একবারে গুলি চলতেছে চারদিক থেকে। তখন আপনার আমাকে ব্র্যাক ইউনিভার্সিটির এখান থেকে একটা রিক্সায় করে হাত পা চারদিকে ঝুলে আছে আমার 2টা ফ্রেন্ড, ওরা আমাকে নিয়েছে এই অবস্থায় দেখে নিয়ে তাড়াতাড়ি আপনার উত্তরবাড্ডা নিয়ে যাই। উত্তরবাড্ডাতে একটা AMZ হসপিটাল নিয়ে যায়, অপারেশন থিয়েটারে নিয়ে গেলে ওরা সিচুয়েশন দেখে ডাক্তাররা বলে যে এটা আমরা কিছু করতে পারবো না, ওকে যত দ্রুত সম্ভব আপনারা নিটোর নিয়ে যান। হ্যাঁ, নিটোরে। তখন বাজে মনে হয় 3:30 বেলা। তো ওরা তার দ্রুত বের হয়, আমার ব্লিডিং হইতে হইতে পুরো শরীর একবারে শেষ, ভিজে একবার রক্ত দিয়ে গোসল হওয়া। আমি যে ট্রলিতে শোয়া ছিলাম ওইটাও পুরোটা একবারে ভিজে গেছে, ব্লিডিং হচ্ছে সমানে। হ্যাঁ, ব্লিডিং যতই বেঁধে রাখুক ব্লিডিং অফ হচ্ছে না। তখন আমার যে ফ্রেন্ড ছিল আর আমার রুমমেট ছিল, একজন বড় ভাই ছিল চয়ন ভাই। তো তারা
আমাকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজে চারদিকে প্রায় 20 মিনিটের মতন অ্যাম্বুলেন্স কোথাও খুঁজে পায় না। আবার সিএনজি যারা আছে ওরা যেতে চায় না, কারণ চারদিকে গুলি, ওরা ভয় লাইফের যখন ভয় পাচ্ছে তখন একটা ড্রাইভারকে হয়তো ওরা কোনো ওয়েতে কনভিন্স করে নিয়ে আসছে যে জীবনটা বাঁচানোর জন্য হোক কোনো মতে নিয়ে যেতে হবে। তো ওরা নিয়ে আসার পরে আমাকে সিএনজিতে শুয়ে রেখে আমার হাত পা আবার ঝোলানো। তো ওরা যেদিকে যাচ্ছে এদিকে মানে সামনে পুলিশ ব্যারিকেড গুলি। তো ওরা এই সময় অনেকে আপনার যে গলিগুলো সেফ ছিল, গলিগুলোতে নিয়েছে। আবার অনেক গলি আছে এগুলোতে কোনোভাবে আন্দোলনকারী বা পুলিশ না ঢোকার জন্য ওইখানে সেফ করার জন্য ওরা গেট আটকে রাখছে। তো ওই গেটগুলো কোনো মতে ওরা রিকোয়েস্ট করে খোলায় বাঁচানোর জন্য নিয়ে যাচ্ছে। আর গলিগুলো চিকন ছিল, তখন আমার মনে আছে যে আমার হাত পা মানে বাইরে ঝুলে আছে, আমার পাগুলো বাঁচতেছিল গলিতে। তখন আমি অন কাইন্ড অফ সেন্সলেস ছিলাম। আর চয়ন ভাই আমাকে বলতো, সালমান কথা বলো, তোমার মরতে দিব না, কিচ্ছু হবে না তোমার, তুমি কিচ্ছু করো না, কথা বলো। আমার মুখ দিয়ে কথা বের হয় না, কারণ আমার শরীরে ওই শক্তি নাই। যখন কোনো মতে 5টার দিকে সব জ্বর বাদাই করে 2-3 জায়গায় পুলিশ আটকেছে, তখন বলে যে বাঁচাইতে চাইতেছে, মারা যাচ্ছে। তো এটা বলে কোনো জায়গার মতে 5টার দিকে আমাকে নিটোরে নিয়ে আসে। নিটোরে আসার পরে এখানে একবার ম্যাসাকার অবস্থা, ওই শত মানুষ আমার মতো এই গুলিবিদ্ধ হয়ে একবার আপনার যে ফ্লোরটা ছিল, ফ্লোরটা পুরো ব্লিডিংয়ের শেষ। মানে প্রায় টলিগুলোতে সবাই এইভাবে শুয়ে আছে, বাঁচাও করে চিৎকার। আর তখন আপনার এই যে আপনার ইমার্জেন্সি ওটি রুম ইমার্জেন্সি অপারেশন রুমে সামনে একবার টলিতে সিরিয়াল সবার যেখানে চিৎকার বাড়তেছে। আমার যখন একবার শরীর নিস্তাজ হয়ে যায়, ব্লিডিং হইতে শেষ, আমার প্রায় বুক পর্যন্ত আমি বসতেছি, একবার নিস্তব্ধ হয়ে গেছে, পুরো শরীর সাদা। তো পরবর্তীতে রাফিনার চয়ন ভাই তারা গেট ওইখানে যারা আনসার ছিল, আনসারের সাথে কথা বলেছে ক্রিটিক্যাল একটু আপনারা একটু করেন। ওই আনসারকে 500 টাকা দেয় যে একটু সিরিয়ালটা ব্রেক করে কোনো মতে আগে ঢোকানো যায় কিনা। 500 টাকা দিয়ে আমাকে ওইখান থেকে করে ওরা ভিতরে নিয়ে যায়। এই ভিতরে নিয়ে আমি অন কাইন্ড অফ একটা রিমাইন্ডের ভিতরে পড়ে গেছিলাম। ভিতরে যাওয়ার পরে দেখি সাধারণত ওটি রুমে একজন পেশেন্টই থাকে, তো ওইখানে দেখি 6 জন পেশেন্ট ওটি রুমে। 8 থেকে 10 জন হচ্ছে ডাক্তার আর 6 জন হচ্ছে পেশেন্ট, 6 জনকে কাটতেছে করতেছে। তো আমাকে ওই ট্রলি থেকে অপারেশনের যে ওদের সিটটা, ওই সিটটাই রাখে। আমার পাটা আলাদা হওয়া ওই অবস্থায় ওখানে রাখে। 3টা ডক্টর আমার কাছে আসে, দেখে অবস্থা দেখে তারা প্রথমে আমার যে পায়ের যে এটা সামনের দিক দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, আলাদা হয়ে আছে, ওইটা ওয়াশ করে। কোনো ধরনের অবস্থ কোনো কিছু করে না, এইভাবে তারা নর্মালি করতেছে। আমি ঠিকই পেইন পাচ্ছি, কিন্তু আমি ওইভাবে কিছু বলতে পারছি না শক্তির কারণে। পরবর্তীতে যখন বেশি জোরে ওয়াশ করতে তখন যেন আমার শরীরটা মানে মৃত্যুর আগেও মানুষ একটু যখন আবার নাড়াচাড়া দেয় তখন নড়ে ওঠে, তখন আমি নড়ে টড়ে উঠতেছিলাম। দ্বিতীয়ত যখন আমাকে এটা ওয়াশ করার পরবর্তীতে আমাকে ড্রিল মেশিন দিয়ে ওরা আমার পাটা যখন ছিদ্র করে, তখন আমাকে 2টা ডাক্তার আমার এই 2টা হাত এভাবে বুকের উপরে রাখে। বুকের উপরে রাখার পরে আমাদের ভর দিয়ে চাপ দিয়ে আমাকে ধরে, যাতে আমি কোনো মতে নড়াচড়া না করতে পারি। কোনো ধরনের অবস্থা শরীর কোনো কিছু করে নাই। আমার পায়ের এই সাইড দিয়ে ড্রিল মেশিনটা ঢোকায়, এদিক দিয়ে হাড়টা ছিদ্র করে এদিক দিয়ে বের করে। প্রায় এমন মোটা ছিল, এই আঙুলের মতো মোটা। তো আমি ওই সময় চিৎকার দিয়েছিলাম যখন আমাকে ড্রিল মেশিনটা ঢোকাচ্ছে। আমি ওদেরকে চিৎকার দিয়ে বলছিলাম যে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আপনার পা ধরতেছি। তখন আমাকে প্রতি উত্তরে জবাব দেয় যে আন্দোলন করতে গেছিলে না, এখন মজা বুঝ। মানে তখন এত পরিমাণ চিৎকার করছিলাম, আমার শাউটের কারণে প্রত্যেকটা ডাক্তার আর ওই করতেছিল। ওই ডাক্তার কি এখনো আছে ওখানে? ওনাকে পরবর্তীতে আর খুঁজে পাই নাই, উনি অনেক বয়স্ক ছিল। আমার চেহারাটা এখনো মনে আছে, যে চশমা পরা কালো ছিল। জানো না, ওখানে তো সবুজ ড্রেস পরা থাকে। তোমার ডাক্তারটাকে খোঁজ করা উচিত আমি মনে করি, এবং আমাদের জানা উচিত এই ডাক্তারটাকে, যে বলছে তোমাকে ডিল করতে অ্যানেস্থেসিয়া ছাড়া যে গেছিলেন আন্দোলন করতে। আমি দেখতে চাই এই ডাক্তারটাকে, ফেস করতে চাই, কথা বলতে চাই। না রিয়েলি I want to know him এবং want to face him. আমি তার চেহারার দিকে 2 মিনিট সাইলেন্টলি তাকায় থাকতে চাই, তার চোখ দুটো দেখতে চাই, যে প্লিজ বলো। আমি আমার এই ঘটনার প্রধান উপদেষ্টাকেও বলছিলাম যে ডাক্তাররা এই পরিমাণই করছে, কারণ ওই সময় আপনার এই মেসাকারগুলো চালাইছিল সাচিপের কিছু ডাক্তার ছিল। সাচিপের হ্যাঁ, ডাক্তারদের মধ্যে আওয়ামী লীগের মানে লীগের ওই যে হারামজাদাদের যে ডাক্তার সরকারি হলে কি হবে, অনেক রাজনৈতিক মানে ওটা কি আওয়ামী লীগ সেন্ট্রিক?
ওকে, হ্যাঁ প্লিজ, এটা না, এটা আমি দর্শকের জন্য, আমি অনেক কিছু জানি, এটা আমি রিপিট কোশ্চেন করবো যেটা দর্শক বুঝতে পারে। হ্যাঁ প্লিজ। পরবর্তীতে যখন আমাকে এই কথা বলে আমাকে এইভাবেই ওরা করে দেয়, আমি অনেক বললাম না, হাত পা ধরে রিকোয়েস্ট করলাম, ওরা আমার কথা শুনে নেয়, প্রত্যুত্তরে আমাকে বললো এটা। পরবর্তীতে আমার সেন্স মোটামুটি ওইখানে চলে যায়, আমার এই আঘাতের পরবর্তীতে সেন্স আবার পুনরায় চলে যায়, আমাকে ওটি রুম থেকে বের করে দেয়। 8টা সাড়ে 8টার দিকে যখন আমাকে একটা নেওয়া হয়, ওয়ার্ডে নেওয়া হয়, ওয়ার্ডে নেওয়ার পরবর্তীতে 8:30 9টার দিকে আমি শুনতে পাই যে রাত 12টা থেকে এই 144 দ্বারা জারি করা হয়েছে। তো 144 দ্বারা জারি করা হয়েছে, আর আমরা যারা ওইখানে স্টুডেন্ট আছি নেটওয়ার্কে ভর্তি, আমাদের লিস্ট করা হয়েছে, আমাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, কারণ এত সংখ্যক আহত স্টুডেন্ট তারা শিক্ষার্থী রাখবে না, এগুলো নাকি তাদের ব্যাড, এই আন্দোলনের জন্য ব্যাড ইফেক্ট, তাদের সরকারের উপর প্রভাব পড়বে। তো এই কথা যখন আম্মু কোনো মতে প্রশাসনে কারো কাছ থেকে শুনতে পাইছে, আম্মুকে আমার মামা জানাইছিল, আমার মামা কিছুদিন আগে ইন্তেকাল করছে। তো আম্মু এই কথা শোনার পরে অন কাইন্ড অফ পাগল প্রায় হয়ে গেছে যে রাতে। হ্যাঁ, এর এই যখন এই কথা শুনছে, এর কিছুক্ষণ পরে আবার আপনার খোঁজ নিলে এখনো জানতে পারবেন পুলিশ এসে আমাদের নেটওয়ার্কটাকে পুরোটা ব্যারিকেড দিয়ে দেয়, যাতে এইখানে কোনো মতে আমরা বের না হতে পারি। পরবর্তীতে আম্মু আমাকে বাঁচানোর জন্য অনেক ছুটাছুটি করে। আবার আমি যখন ঘুরে গেছি, আমি আম্মুকে জানাইতে না মানা করছিলাম, বাট আমার ফ্রেন্ড ওর ভাবছে হয়তো মারা যাবে, শেষ মুহূর্তে এসে একটু দেখে যাক, ও জানাই দেয় কোনো মতে। আম্মু ভাইয়াকে নিয়ে প্রায় ময়মনসিং থেকে চলে আসে, 2.5 ঘন্টার মতো লাগছে, ভাইকে ইচ্ছে মতো টেনে আসছে। তো রাস্তায় আবার আম্মুকে আর ভাইয়াকে আটকেছিল আমাদের অনেক জায়গায় ছাত্রলীগের পোলাপান। আটকানোর পরবর্তীতে আম্মু চিৎকার করে বলছে যে আমার ছেলে ঘুরে গেছে, আমার ছেলের কাছে আমাকে যাইতে দাও। কিন্তু কে শুনে কার কথা, ওরা বরং আম্মুর গায়ে আর বাইকে পেট্রোল দিয়ে দিছিল যে জ্বালাই দেবে। পরবর্তীতে অনেক হাত পা রিকোয়েস্ট করার পরবর্তীতে ওরা বলে যে যা ছেলের কাছে যাবে তো মরে যাচ্ছে, যাইতে দে ওদের, কোনো মতে ওরা ছেড়ে দিয়েছিল। আমার কাছে যখন আসছিল আম্মুর শরীরে পেট্রোলের ঘ্রাণ ছিল। এই যখন তোমার মায়ের শরীরে পেট্রোল দেওয়া হলো পোড়ায় দেওয়ার জন্য? হ্যাঁ। তোমার মাকে? হ্যাঁ। আর তোমার কি পরিমাণ সাইকোপ্যাথের পাল্লায় আমরা ছিলাম, এই দেশটা কি পরিমাণ অমানুষ, কি পরিমাণ জানোয়ারদের পাল্লায় এখনো যারা এদেরকে সাপোর্ট করে, তারা কি মানুষ না, তারা কি মানুষ না আওয়ামী লীগ? আমার এটা জিজ্ঞেস করতে ইচ্ছা করে বারবার। এরা আসলে কোনো মানুষ না, দে আর নট হিউম্যান বিংস, এটা হইতে পারে না, এটা অসম্ভব। প্লিজ সালমান, আই এম সরি ব্রাদার, প্লিজ কন্টিনিউ, মানুষের জানা দরকার আছে। রাত 9:30টার দিকে যখন জানি যে ক্রস ফায়ার করা হবে, যেভাবে রাখা হবে না, তখন আমি আম্মুকে বলছিলাম যে আম্মু আমি তো অন কাইন্ড অফ মারাই গেছি, আমার এই লাইফ দিয়ে আমি কী করবো, আমি তো মরেই যাচ্ছি, আমার যে পেন হচ্ছে আমার পাশে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো। তখন আম্মু আমাকে একটা চর দিয়েছিল গালে, বলছিল চুপ কর, কিচ্ছু হবে না। তখন আমি কান্নাকাটি করতাম, চোখ দিয়ে কান্না না করে পানি ঝরতেছিল অনবরত। পরবর্তীতে আম্মু বলে যে একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ কর, কোনো মতে দেখে এখান থেকে বের করা যায় কি না। তো অ্যাম্বুলেন্স যখন খুঁজতে যায়, অ্যাম্বুলেন্স সাধারণত ময়মনসিং থেকে ঢাকার ভাড়া হয় 5 থেকে 6 হাজার টাকা। তো ওইখানে 10,000 15,000 টাকা পর্যন্ত দেয় কেউ যায় না, অ্যাট লাস্ট 20,000 টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে। আর অ্যাম্বুলেন্সে হসপিটাল থেকে বের করে অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সব দিক দিয়ে ওরা আমাদেরকে ছাড়পত্র দেবে না। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে বের হতেও দেবে না, কারণ ওদের জবাব দিয়ে করতে হবে আমরা বের হলে। তো ওইখানে আমার এলাকার আবার একজন ছিল ওইখানে আউটসোর্সিংয়ের, ও কোনো মতে ওইখানে কোনো কনভিন্স করে আমাকে পিছন দিয়ে বের করে দেয়। তো আমাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিং নিয়ে আসে প্রায় 6:30টার দিকে। তো অ্যাম্বুলেন্স প্রায় 10-15 স্পিড, কারণ অ্যাম্বুলেন্সে না রাখলে আমি চিৎকার করে উঠতাম, কারণ আমার পা ছিল আলাদা ওই সময়, আর ব্লিডিং অনবরত হচ্ছিল ওই আরও। তো 6:30টার পর দিকে যখন ময়মনসিং মেডিকেলে পৌঁছাই, ময়মনসিং মেডিকেলে পৌঁছানোর পরে যখন দেখে এসেছেন, ওরা বলে যে গুলি রোগ এড়ে নেওয়া যাবে না, ময়মনসিং মেডিকেল বলতেছে নেওয়া যাবে না। তখন জোর করে ওরা বলে, আমার আপু ময়মনসিং মেডিকেলে ও ইন্টার্ন করতেছে, তো আপু ওখানে পরিচয় দিয়ে বলে যে একটু রাখার জন্য। পরে তো ওরা ইমার্জেন্সিতে ভর্তি নেওয়ার আধা ঘন্টা পরে দেখি পুলিশ ডিবি থেকে অনেক মানুষ চলে আসছে আমার কাছে। আমাকে আয়সা বলতেছে যে তুমি সালমান না? তখন পরিবারকে বলতে, হ্যাঁ কিসের জন্য, ঢাকা থেকে আসছে, কীভাবে কী হয়েছে, সব কিছু দেখতেছে, জিজ্ঞেস করতেছে, ওরা নোট করতেছে।
আমাকে আলাদা করে নেয়, কয়েকজন ডাক্তারকে এনে বলে যে ওকে দেখে রাখবেন। তখন আমি বুঝেও গেছিলাম, কারণ হাসিনা এই কিলিংগুলো চালাইছে যে হসপিটালে ওরা মানুষকে মেরে ফেলছে। তো আমি ভাবছিলাম যে হসপিটালে মানুষ মেরে ফেলছে ওরা, যে তাই তো আগে এরকম কিলিং আছে, হ্যাঁ এটা সম্ভব, হ্যাঁ এটা তো আমি সম্ভব। আমার মানুষ পুরাই আপুকে মারছে। বলছিলাম, একটু ইশারা দিয়ে ডাকছিলাম, ও আমার কানের কাছে আসছে। আমি তখন বললাম যে আপু তুই ছাড়া আর কাউকে আমাকে ইনজেকশন দিতে দিস না, কারণ ইনজেকশনের মধ্যে ওরা কিছু মিশাই দিতে পারে। আচ্ছা। তখন আমার A to Z সব ধরনের ইনজেকশন আমার আপু নিজের হাতে দিছে, ডাক্তারকে দিতে দেয় নাই। তো ওই দিন 20 তারিখ বিকেলের দিকে যখন একবারে খুব বাজে অবস্থায়, 21 তারিখ সকালবেলা যখন 20 তারিখ ডাক্তার দেখতে আসে না, 21 তারিখ সকালে আসে, আসার পরে পিছন দিয়ে দেখে যে একটা রক্তটা যে বের হচ্ছে, এই রক্তটা পচা রক্ত বের হচ্ছে, এখন পচা রক্ত বের হচ্ছে। হ্যাঁ, তখন আমাকে ওখানে ডাক্তার বলতেছে যে আপনার তো এটা ইনফেকশন হয়ে যাবে, পাটা কেটে ফেলতে হবে আপনার। তখন আমি মানে আরো ভেঙে পড়ছি যে এই জীবন দিয়ে কী করবো পঙ্গু থেকে। তখন আমাকে যখন এটা আমার পরিবারের শুনে, তারাও মাইনে নিতে পারতেছে না যে একটা পা কেটে ফেলতে হবে। তো আমার ফাইলগুলো নিয়ে আমাদের ময়মনসিংহের যতগুলো প্রাইভেট মেডিকেল আছে প্রত্যেকটাই যাই, কেউ আমার ফাইল দেখে রিসিভ করে না, কেউ আন্দোলনের রুগী, গুলির রুগী, কোনো মতে নেওয়া যাবে না। লাস্টে একটাই ছিল, একটা ক্লিনিক মেবি আমাকে নিতে চাইছিল, সেটা হচ্ছে ওরা কন্ডিশন দিছিল যে আপনার ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দেন, তাহলে হয়তো পাটা টিকতে পারে, আমরা 3 দিন রাখবো, কোনো ধরনের ইনফেকশন হবে না, সেটার জন্য আমাদেরকে 7 লক্ষ টাকা দিতে হবে 3 দিনের জন্য, আর আমরা কোনো ধরনের অস্ত্রোপচার চালাইতে পারবো না। পরবর্তীতে আমাকে বলতেছে যে দেখো এরকম সিচুয়েশন। পরে আমি বললাম যে বাঁচি আর মরি, আমি আবার ঢাকায় চলে যাব, যেখানে ছিলাম সেখানেই চলে যাব, কারণ এই ট্রিটমেন্টটা নিটোরের থেকে ভালো কোথাও নাই। আর তো আমি বললাম যে আমাকে আমি মরে গেলে ওখানেই মরবো, আমাকে ওখানে নিয়ে যাও, আমাকে নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। তখন 21 তারিখ আমাকে নিয়ে নেটওয়ার্কে চলে আসে রাত 12টার দিকে। আমরা এখানে একটু পজ দিব, সেটা হচ্ছে এটা তো আসলে প্রতিদিনের একটা গল্প, 21, 22, 23, 24, 25, 26 এভাবে করে 5ই আগস্ট, তারপরে আজকে এসে আমরা যখন শ্যুট করছি আরেকটা বছর পার হয়ে গেল। এখন তোমার শরীরে, আমি যতটুকু জানি তুমি নিজেই বলো তোমার শরীরের কন্ডিশনটা একটু দর্শক জানুক। এই বর্তমান যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে আমার এই পাটা একবারে বিজেপির AK-47 লাইভ বুলেট, তো যার কারণে হাড়টা এমনভাবে বিস্তৃত 6 ইঞ্চির জায়গা একবারে টুকরো টুকরো হয়ে গেছিলো, বসি হয়ে গেছিলো যেটাকে বলা হয়। যার কারণে আমার বাম পাটা এখন 3 ইঞ্চি শর্ট হয়ে গেছে, রড ঢোকানো আছে, ভিতরে এখন রড ঢোকানো আছে, আর পায়ের শর্টনেসের কারণে আমার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়ে গেছে। মেরুদণ্ড এখন ফ্র্যাকচার হয়ে গেছে, যার কারণে এখন মনে করেন বেশিক্ষণ বসে থাকতে, এইভাবে বসে আছে, আমার পেটে ব্যথা করতেছে, আর হাঁটতে গেলে প্রতি কদমে আমি অনুভূতি। আমি তো, তোমার কি ব্যথা করছে এখন? অন কাইন্ড অফ একটু ব্যথা করছে। আচ্ছা, তাহলে আমরা রনি, নাদিমকে একটু রেস্টে পাঠাতে হচ্ছে, কারণ অলরেডি ও অসুস্থ ফিল করছে, এখানে অনেকক্ষণ ধরে বসে আছে, যেটা আমি জানতাম না, আমি রিয়েলি সরি, বাট ওকে একটু রেস্টে পাঠাতে হলো। রনি, ওর পুরো ঘটনা তো আসলে ঘটনাটা পুরোটা শোনা গেলে আরও ভালো লাগতো, মানে এটা আসলে প্রতিদিনই তো আসলে একটা ঘটনা আছে, কিন্তু কি পরিমাণ হৃদয় বিদারক। ওর কাছে আমার অনেক কঠিন প্রশ্ন আছে, এরপরে ও যখন রেস্ট নিয়ে আসবে তখন জিজ্ঞেস করবো। আমি এখন রনি বলতে চাই যে ভাই, মানে এই যে দেশটা এত কষ্ট করে সালমানদের রক্তের বিনিময়ে, আমার ভাইদের জীবনের বিনিময়ে, বোনদের জীবনের বিনিময়ে, তোমাদের সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ রিস্কের বিনিময়ে তোমরা যে কষ্টটা করে এই স্বাধীনতাটা নিয়ে আসলা, তোমরা খুশি ভাই? তোমরা কি ভালো আছো? তোমরা কি মনে করো যে দেশটা যেরকম চাইছিলা এরকম 1 বছরে হয়ে গেছে? কি আছে এখন তোমার ফিলিংসটা কি? আলহামদুলিল্লাহ, যেমনটা চাইছি সেভাবে তো আসলে হয় নাই। 16 বছরের একটা সিস্টেম তৈরি করে গেছে শেখ হাসিনা। অনেক বড় পজ নিয়ে বললাম, বলো, সমস্যা নাই, দীর্ঘশ্বাস আছে, বুঝতে পারছি, হ্যাঁ বলো, তুমি তোমার মতো করেই বলো। কাদেরকে দেখছো, কারা শাসন করছে, কেমন করছে বলো, কতটা দেখছি এখন জাস্ট একটা রেজিমের চেঞ্জ হয়েছে, এই আর কি। কথা বলতে পারছো টেলিভিশনে, অনলাইনে?
ওপেনলি? আর এখন কথা বলতে পারছি, আমার মনে হয় যে কথা বলতে পারছি, মানে এখন কথা বলতে ইচ্ছা করে না এখন আর, অনেস্টলি বলতে। এখন কথা বলতে ইচ্ছা করে না? না, আমার বিতৃষ্ণা চলে আসছে নিজের প্রতি। কেন? এই যে ধরেন আমি এখানে ও কথা বলতেছে, আমি আমি হয়তোবা আমি খুব কষ্ট করে নিজেকে সংযত করার চেষ্টা করছি। আমি আমার নিজের মধ্যে আমি কমিটমেন্ট দিয়ে রেখেছি, আমি যেভাবে পারি আমার আবেগকে আমি কন্ট্রোল করব। আসলে আমরা কি করতে পারছি, আমি মনে করি যে এটা আমি আমি নিজেকে অনেকটা ব্যর্থ মনে করি, অনেকটাই ব্যর্থ। এবং এই আজকে সালমানের মুখ থেকে এটা নতুন শুনেছি আমি, ব্যাপারটা এমন না। হুম আমি ঘটনা আগে শুনেছি। হুম আমি সালমানকে একদম অসুস্থ অবস্থায় দেখেছি। হুম ও যখন নিটোরে ছিল তখনও আমি গিয়েছি, তখনও দেখেছি। শুধু সালমানই না, আরও অনেকজনের অবস্থা, আরও ভয়াবহ অবস্থা দেখেছি। বাট এখন তো সালমান হাঁটতে পারছে। আমি এটা দেখে একটু সন্তুষ্টি, মানে জায়গা আমার তৈরি হয়েছে যে আল্লাহর কাছে শুকরিয়া। আমি বারবার আল্লাহর কাছে এইটাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুস্থ আছে। ওকে যখন প্রথমে দেখেছি তখন আমি আসলে ওকে মানে হাউমাউ করে কাদা ছাড়া আমার আর কোনো ওয়ে ছিল না, নাথিং, কিচ্ছু করার ছিল না। আমার হাতে কিছুই নেই না, আমি ডাক্তার। যদি ডাক্তার হতে পারতাম তাহলে হয়তো বা মনে হচ্ছিল যে যদি ডাক্তার হতে পারতাম, যে ডাক্তারটা তো করলো, অনেক ডাক্তারদের স্যাক্রিফাইস আছে, আমাদের অনেক ডাক্তার আমাদের হেল্প করছে, কিন্তু এরকম কষাই ডাক্তারও ছিল যে অ্যানেস্থেসিয়া ছাড়া ওকে ড্রিল করতে করতে বললো যাবি আর আন্দোলনে। কি আশ্চর্য! এটাই। আপনি আপনার মনে আছে কিনা, আপনি আমি একবার চক্ষু হাসপাতালে গিয়েছিলাম, ওখানকার যে ডিরেক্টর তাকে আমি চার্জ করেছিলাম। হ্যাঁ, তিনি সাচিপের ডাক্তার ছিল। ও তারা ডিরেক্টলি ওরা মনে আছে, ওরা শান্তি আন্দোলন করেছিল। হ্যাঁ, আন্দোলনের পরপরই ওরা পুরো সারা বাংলাদেশে চিকিৎসা বন্ধ করে দিবে। ও মাই গড, দিস শিটস। মানে আমি সরি, আমি এটা একটা, আপনার মনে আছে কিনা, আমি তাকে কিন্তু চার্জ করেছিলাম যে আপনারা কেন করেছিলেন, আপনার তো এখানে থাকার যোগ্যতাই নেই, আপনি কেন এখানে এখনো বসে আছেন, আপনি কেন যাচ্ছেন না। ইভেন আমাদের কাছে এইটুকু অভিযোগ আসছিল, ওখানকার ডাক্তাররাই হচ্ছে এই ইনফরমেশন আমাকে দিচ্ছিল যে এই লোক যতক্ষণ এখানে বসে আছে ততক্ষণ এদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। ওফ, মানে কি পরিমাণ প্রতিশোধ! এরা কি মানুষ থাকে না কেন? আমরা মানে এটা সত্য, তখন আহতরা বা যারা চোখ হারিয়েছে তারা বারবার ফোন দিচ্ছিল, ভাই আমরা কী করবো, হাজারি করছে, ভাই আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না। এবং আমরা বারবার বলছি যে ওরা যদি এখানে ট্রিটমেন্ট না পায়, ওদেরকে বিদেশে নেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি না, একটু দেখেন, বারবার দেখেন। নয় কোনো রকম ভালো রেসপন্স পাচ্ছিলাম না, কারোর মাধ্যমে পাচ্ছিলাম না, বারবার বলছিলাম। কিন্তু তারপর হঠাৎ করে যখন ওকে চার্জ করা শুরু করলাম, তখন আমাদের ভাই ব্রাদাররা তাদেরকে শেল্টার দেওয়া শুরু করলো এবং তারা আমাদেরকে থামালো যে প্লিজ স্টপ, তুমি যদি এখন এটা করো এটা ভালো হবে না। আচ্ছা কেন ভালো হবে না, কেন জিজ্ঞেস করলাম যে এইটা যদি ওকে যদি এখন আমরা সরাই দিই তাহলে এখানে কে আসবে, আর এক্সপার্ট কে আসবে, তুমি তো কষাই রাখছো, প্রয়োজন আমরা কি বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসবো, আমাদের সর্বোচ্চ শক্তিটা আমরা ঢেলে দিব, ওই কি আমাদের আলটিমেট, মানে এই ছাড়া আমাদের বাংলাদেশ চিকিৎসা চলবে না। দেন তারা ভাইরা বললো যে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে আমাদের একটু ভরসা রাখো, যে একটু ভরসা রাখো, আমরা করব। বললাম আপনি কি দায়িত্ব নিচ্ছেন? বলছে হ্যাঁ নিচ্ছি। একাধিক ভাইয়ারাই বললো। দেন ওকে ঠিক আছে, যেহেতু আপনারা দায়িত্ব নিচ্ছেন তাহলে আমি চুপ হইলাম এবং আমি শুধু তারপর থেকে দেখতেই আসি, আমি আর কোনো কিছু বলি না। এবং আমি তারা যখন বলছে দায়িত্ব নিচ্ছি, তো আমি তাদের উপর ভরসা করে চুপ হলাম। এবং যখন মনে হচ্ছে যে না এটা খুব বেশি এক্সট্রিম, তখন শুধুমাত্র নিজের দাঁতে কামড় দেওয়া ছাড়া আমার কাছে আর তেমন কিছু করা ছিল না। এটাও তো দেখছি যে আসলে এরাই বা কী করবে, এরাও তো অপারগ, এদের যোগ্যতাই বা কতখানি। এখন যদি বলি এরা সব করতে পারবে, এরা তো সুপার হিউম্যান না, সুপারম্যান না, যারা সব কিছু করে ফেলবে। একসাথে সব কিছু করা যায় না। একটা দেশ মানে 4-5 জন মিলে, 10-15 জন মিলে একটা দেশ চালানো যায় না, রান করানো যায় না। একটা 18 কোটি মানুষের দেশ, একটা বিশাল অর্গান, এটা চালাইতে হয় এক্সপার্ট লাগে। এখন শুধু নিজেকে প্রস্তুত করা ছাড়া আমার মনে হয় না যে আর কোনো কিছু আছে। আমার একটা রোগ হয়ে গেছিলো আসলে তখন, ওইগুলো দেখতে দেখতে হাসপাতালে তো প্রতিদিন যেতাম,
প্রতিদ্বন্দ্বীর কথা শুনতে 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 ওই অবস্থা দেখতে দেখতে না মানে নিজেকে অপারগ মনে হইতেছিল, এমন একটা অবস্থা, একটা রোগ হয়ে গেছে আমার, একটা কঠিন অসুখে পড়ে গেছিলাম আমি। এটা আসলে কাউকে বলি নাই, বললে হয়তো তখন আমাকে অনেকে, হাসিনা যে চেষ্টাটা করছিল পাগল সাজানোর চেষ্টা করছিল, কিন্তু এটা হয়তো ইস্টাবলিশ কেউ করেও ফেলতো, তাই কাউকে জানানো হয় নাই। আমি আসলে ট্রমায় পড়ে গেছিলাম, একদম ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আমার একটা কঠিন অসুখ হয়েছে যে আমি খুব আটকে উঠতাম, আমি ঘুমাইতে পারতাম না, আমার মানে খুব মানসিকভাবে এই আমার একটা বছর লেগে গেছে এই অসুখ কাটাইতে। ইভেন আপনারা হয়তো জানেন যে আমি অনেকে জানে আমি মক্কায় গিয়েছিলাম কাবা ছোঁয়ার জন্য। আমি ভেবেছিলাম মরেই যাব, এবং আমি শুধুমাত্র কাবা ছুঁয়ে আল্লাহর কাছে জাস্ট এটুকু বলতে চাইছি, যদি আমাকে তুমি বাঁচিয়ে রাখো তো আমার অসুখটা কাটায় দাও, আমি আর পারতেছি না, সব কিছু ঠিক করে দাও দেশের, আর যদি না হয় তাহলে আমাকে প্লিজ তোমাকে নিয়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। তো এই আল্লাহ আমাকে 1 বছর যাবৎ হিল করতেছে। আমি স্টিল না, আমি এখন এটা বলতে পারবো না যে আমি অনেক কিছু করতে পারতেছি। আমি আমাকে টোটালি নিজেকে এখন জাস্ট এতদিন যাবৎ ব্যর্থ মনে হইতো অনেস্টলি। আমি ওই যে কনফিডেন্স হয় না, ধরেন ভেরি সিম্পল, মানুষের যে কনফিডেন্স লো হয়ে যায়, যে সে আর একদম টোটালি হতাশাবাদী মানুষ। আপনি কাকে দেখেছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমি এত সেলফ মোটিভেটেড মানুষ, আমি নিজেকে এতটা এতটা নিজের প্রতি আমার আত্মবিশ্বাস ছিল, আমার আত্মবিশ্বাস ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে জাস্ট গত কয়েক মাসে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেটা আমার হয়তোবা এখন এটা হিল করতে আমার একটু সময় লাগতেছে, বাট হয়ে যাবে ইনশাল্লাহ, হিল হয়ে যাবে। মহিউদ্দিন রনিদের হিল হইতে হবে, মহিউদ্দিন রনিদের কথা বলতে হবে, মহিউদ্দিন রনিদেরকে মিছিলের সামনে থাকতে হবে, মহিউদ্দিন রনিদেরকে সবার আগে মিছিল পুলিশ লীগের ব্যারিকেড ভাঙতে হবে, মহিউদ্দিন রনিদেরকে সবার আগে আগুন ছুটাইতে হবে, মহিউদ্দিন রনিদের সবার আগে লিডিংয়ে থাকতে হবে, এবং থাকাটা প্রয়োজন, এই দেশের জন্য প্রয়োজন। আমি জানি না সালমানের রেস্ট নেওয়া হয়েছে কিনা, সালমান যদি আসে তাহলে সালমানকে আমি ভাই বিশ্বাস করেন, আমার যদি ক্যান্সার হইতো, আমার যদি একটা চোখ চলে যেত, আমার শরীরের সব কিছু যদি নষ্ট হয়ে যেত, শুধু যদি আমার একটু হোপ বেঁচে থাকতো, আমার যদি একটু আমার এই ট্রমাটুকু না হয়ে অন্য কোনো একটা কঠিন রোগ হইতো, আমি মনে সার্ভাইভ করতে পারতাম। তো আমার এমন একটা অসুখ হয়েছে যে অসুখটার জন্য আমি সার্ভাইভ করতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমার জাস্ট কিছুদিন আগে খালি সুইসাইডাল থট আসতো, শুধু মরে যেতে চাইতাম। না না না, এটা কোনোভাবেই না, আমাকে প্লিজ নিয়ে যাও। না, এটা মানে এটা এখন নাই, এটা আমি রিকভার করছি, কিন্তু আমি এটা আসলে আমি অন্য কোথাও কখনো বলি নাই। কারণ আপনাকে আজকে বলতে পারছি কারণ আমি আপনাকে চিনি, আপনি আমার ভাই, সালমান আমার ভাই, ও কষ্টটা আমি বুঝি, ওর ব্যাপারটা আমি জানি, বুঝতে পারি। ইভেন এখন আমি মোটামুটি স্টেবল, আমি আবার আমার জায়গা থেকে কনফিডেন্ট। আমি মনে হয় যে আমি পারবো সবকিছু আবার আগের মতো হয়ে যাচ্ছে। তো এই জন্য আজকে বলা, এই 1 বছর পরে আমি বলতেছি যে আসলে আমার রোগটা কি হয়েছিল, কেন আমি সবকিছু থেকে দূরে চলে গেছি, কেন আমি ক্যামেরার সামনে থেকে দূরে চলে গেছি, কেন আমি মানুষের কাছ থেকে দূরে চলে গেছি, আমার কোনো বন্ধুর সার্কেল থেকে আমি দূরে চলে গেছি। আমি শুধুমাত্র একদম আমার হলের রুমটা সারাদিন ওখানে পড়ে থাকতাম, আর ডিপার্টমেন্টে যে ক্লাস করতাম, আর লাইব্রেরিতে পড়ে থাকি। আমি এখন স্টিল নাও এই আমার গন্তব্য, আমি আর কোথাও যাই না, কারোর সাথে মিট করি না। যে মহিউদ্দিন রনিকে দেখেছিলাম যে রেলের ইস্যু নিয়ে কথা বলতে, যে মহিউদ্দিন রনিকে দেখলাম বিভিন্ন আন্দোলনে জয়েন করতে ফ্যাসিস্টের সময় থেকেই, সেই মহিউদ্দিন রনি আজকে কথা বলছে। শুনতে খারাপ লাগলেও আমি বিশ্বাস করি মহিউদ্দিন রনি উইল কাম ব্যাক সুন, ভেরি সুন। দোয়া চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু আসছি সালমানের কাছে, যাচ্ছি আমরা। সালমান, আই এম রিয়েলি সরি ব্রাদার, আমি আসলে আমি কি কষ্ট দিয়ে বেশি দিয়ে দিচ্ছি? মানে এটা জাতির আবার শোনা দরকার, জানা দরকার, বাংলাদেশের মানুষের বুঝতে হবে যে সালমানরা কি করেছিল এবং কেন করেছিল, যে জন্য করেছিলে সেই কারণগুলো কি সব মিট করতে পেরেছো বা মিট করা গেছে? কি মনে হয়? মানে দেশটা খুব সুন্দর চলছে তো না? আমার কাছে মনে হয় যে আমাদের যে ওই জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা ছিল, তার যদি আপনি 5% এখন পর্যন্ত আমার এই ইন্টারিম বলেন বা আমাদের যারা ওই অভ্যুত্থানের অংশীদার ছিল, প্রায় 3-4 কোটির লিডিংয়ের যে প্রায় 20-50-100 যতই ধরেন, তারা কেউই বাস্তবায়ন করেনি। কেন? এখন এখানে দেখা যাচ্ছে যে কেউ কেউ আছে যে নিজের স্বার্থ গুছিয়ে নিয়ে গেছে, কেউ কেউ আছে যে স্বার্থ গুছিয়ে নিল। আপনি উপদেষ্টা প্যানেলের দিকে তাকান, উপদেষ্টা প্যানেলে 20-21 জন সদস্য আছে এখন। তাদের মধ্যে কয়জন আছে যারা আপনার আমাদের সাথে আন্দোলনে, মানে একজন তো আছে যে দেখার জন্য আসে আন্দোলনে। আমাদেরকে তো অবশ্যই, আমরা যখন আন্দোলন করতাম তখন অনেক মা বোন আসছিল যে পানি খাওয়ানোর জন্য,
কিন্তু বিস্কিট নিয়ে আসছিল যে সারাদিন আমরা আন্দোলন করছি। এই যে উপদেষ্টারা আছে ওরা কি কেউ বলতে পারবে যে আমাদেরকে পানি বা বিস্কিট খাওয়ানোর জন্য রাস্তায় আসছিল? সবাই না, কেউ 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 তো ছিল। আমার মনে না হয় না, না আমার কেউ কেউ জানতে আমার কথা 21 বলছে জন কারা তারা। আমার 21 জন অ্যাডভাইজার, সেখান থেকে আপনি আসমানুল স্যার ছিলেন। ওনার অবদান আমরা না অস্বীকার না, করব না। আমি তো বললাম 21 জন ছিল, এখান থেকে আপনি আচ্ছা, 30% পেতে পারেন, 70%ই আমরা। আচ্ছা, আর এমনও এটা মানুষ কিন্তু আছে- ভ্যালিড একটা এবং তাদের মধ্যে আসলে ওই জুলাইয়ের স্পিরিটটা আছে কিনা জুলাই সেটাও একটা বড় বিষয়। জুলাই স্পিরিট মানে জুলাই স্পিরিট থাকার জন্য যে মানে অনেকে তো আছে যে নামাজের বিছানায় বসে তোমাদের জন্য 24টা ঘন্টা দোয়া করছে, তার মধ্যেও কিন্তু জুলাইয়ের স্পিরিটটা আছে রে ভাই, যে হয়তো রাস্তায় নামতে পারে না, জুলাই স্পিরিটটা কিন্তু হচ্ছে 24টা ঘন্টা রনিদের জন্য সালমানের জন্য দোয়া করছে। আছে না? একটা হচ্ছে আপনি টিভিতে দেখছেন থেকে আপনার যে কোনো, আপনি যদি একটা গল্পও শুনেন, মানে কোনো কিছু এফএম রেডিওতে একটা গল্প শুনতেছেন, আপনি তখন কিন্তু ইমোশনালি আপনি একটু হার্ট হয়ে যাবেন। এইভাবে হার্ট হওয়া আর একটা নিজের সামনে থেকে নিজের স্বচক্ষে দেখা এবং নিজে ফাইট করা, দুইটা কিন্তু ডিফারেন্ট। অফকোর্স। এখন আমাদের যে ত্যাগটা ছিল, ওই আমরা যেটা স্বীকার করছি, আমরা যেভাবে রাস্তায় রক্ত দিয়েছি, যে লাল গালিচা বিছিয়ে দিয়েছি, সেই লাল গালিচার উপর দিয়ে তারা আবার তোমাদের রক্তের উপর সিংহাসনে গিয়ে বসেছে আর কি। তোমাদের রক্ত দিয়ে তৈরি করা লাল তৈরিকৃত গালিচা, সেই লাল গালিচা। গালিচা, হ্যাঁ সেই লাল গালিচা দিয়ে তারা সিংহাসনে বসেছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে তারা আমাদের আদায় করে দিবে, বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখবে, বা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করবে। কিন্তু আমরা দেখলাম যে ওরা জিম্মি। আচ্ছা, ওরা জিম্মি, ওরা জিম্মি। হ্যাঁ, ওরা জিম্মি। ওকে, ওরা জিম্মি হচ্ছে এক প্রশাসনের কাছে। আপনি কিছুদিন আগেও দেখতে পারবেন যে একজন সচিবের কাছে একজন উপদেষ্টা জিম্মি। সচিব বলল যে পরীক্ষা হবে হবে, উপদেষ্টা বলল হবে না, সবকিছু এলোমেলো হয়ে গেছে, পুরো দেশ এটার বিপক্ষে চলেছে, সে কোনো কিছু বলতে পারতেছে না। ট্রু, সত্য তো, এটাই তো। আর যে কথা বলতে সে কিন্তু আপনার আওয়ামী লীগের পুরোপুরি দূষর ছিল। এই ভূমিমন্ত্রী যে ছিল নসরুল হামিদের কেশিয়ার ছিল সে, তাকে ওয়ান কাইন্ড অফ এবং কেশিয়ার। আমাদের মিডিয়ার একজন বড় ভাই আছে, একসময় এজেন্সিতে জব টপ করতেন, আমি শুনছি তারও মনে হয় ভাই, আমি শিওর না, আমি জাস্ট একটু হিন্স দিলাম আমার দর্শক যারা আছেন। আমি যে কথাটা বললাম এটা যদি সত্য হয়ে থাকে, আপনারা কিছু জেনে থাকেন যে শিক্ষা সচিব আগে যিনি ছিলেন, যে এবার যে সিদ্দিক সাহেব যিনি আকামটা ঘটায় গেছেন, সারা দেশটাকে এলোমেলো করে দিয়ে গেছেন, এই লোকটা কি আমার মিডিয়ার ওই ভাইটার, মানে বুঝতে পারছেন ওনার চুল, মাথায় চুল নাই। সো এতটুকুই বললাম, কেউ যদি জানেন আমাকে একটু তথ্য দিয়েন। হ্যাঁ প্লিজ। আমরা এমন একজন উপদেষ্টাকে বসালাম শিক্ষা উপদেষ্টা হিসেবে, যার মেরুদণ্ড ভাঙা, ওর শির দাঁড়ায় না। কার? উপদেষ্টা শির দাঁড়ায় না। হ্যাঁ। যদি উপদেষ্টা শির দাঁড়াইতো, ওর কাছে ও জিম্মি থাকতো না। একটা বিপ্লবী সরকার কখনো প্রশাসনের হাতে জিম্মি থাকতো না। বিপ্লবী বাদ দাও, বিপ্লবী সরকার না, আমরা বিপ্লবী সরকার না, অভ্যুত্থানের সরকার তো বলতে পারি আমরা। অভ্যুত্থানের সরকারও রক্তের উপর দিয়ে আসা সরকার কখনো। বাংলাদেশপন্থী সবগুলো রাজনৈতিক দল এবং বাংলাদেশপন্থী প্রত্যেকটা মানুষ এই গভর্নমেন্টকে অ্যানোনিমাসলি, হ্যাঁ অফকোর্স, একদম নিরঙ্কুশ সাপোর্ট করছে। সে তার প্রেক্ষিতে কি তার মনে হয় না সে এমন ভাবে একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে যেখানে সে কাউকে পরোয়া করবে না? আমি যেটা বলবো সেটা রাইট, আমি আবার জনসম্মুখে প্রকাশ করবো আমি এটা বলছি, ওটা আমি করতেছি। তাহলে ওরা তো বাধ্য হয়ে করতো, কিন্তু কেন তারা করে না? কেন তাদের হাতে জিম্মি হয়ে আছে? কেন তারা প্রকাশ্যে এসে বলে না? কেন না আসিফ আর মাহফুজ শিক্ষা উপদেষ্টা বাসায় যাওয়ার পরে বলে যে শিক্ষা সচিব আমাকে জিম্মি করে রাখছে, আমি এটার জন্য কোনো কিছু বলতে পারি নাই? এটা কেন হচ্ছে? তাহলে তোমরা তো হাসিনার এগেনস্টে ফাইট করা ভাই, ভাই আপনারা তো হাসিনার এগেনস্টে ফাইট করে জিতছেন, কারে ভয় পান? তাহলে আপনার কি মনে হয় এই যে মানুষগুলো আপনি যাকে বসাইছেন, তারা কি সিস্টেম এই হাসিনার যে 17 বছরের জঞ্জালত ছিল ওই মানুষগুলো চাইলে চেঞ্জ করতে পারবে? মহিউদ্দিন হাসতেছে কেন আমি জানি না আসলে। এনিওয়ে সরি ভাই, আপনি এই জায়গাটা আমি আরো কয়েকজন, আমি নাম ধরে ধরে বলি। আরেকজন আছে খাদ্য উপদেষ্টা আলী মজুমদার সাহেব, যিনি কিন্তু হাঁটতেও পারে না। আচ্ছা, আপনি দেখছেন কিনা জানি না, ভাই অবশ্যই মেবি দেখেছেন। আলী মজুমদার সাহেব কিন্তু হাঁটতেও পারে না, শরীর একবারে হয়ে আসছে বয়সের কারণে। এই মানুষকে উপদেষ্টা, এই একটা অভ্যুত্থানের সরকারের উপদেষ্টা হিসেবে রাখা হচ্ছে। ওনাকে অ্যাডভাইজারের উপদেষ্টা হিসেবে, পার্সোনাল উপদেষ্টা হিসেবে রাখতো যদি তাকে জ্ঞান বুদ্ধি তোলায়, কিন্তু একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে এই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি দেওয়া হয়, এটা কখনো মানা যায় না। আরও কিছু আছে। আপনি এখন আরেকটা জিনিস আমি দেখি, এই বর্তমান যে কৃষি সচিব আছে এমদাদুল্লাহ সাহেব, উনি হচ্ছে
কি বলে এটা মুজিব শতবার্ষিকী যে উদযাপন করা হয়েছে সেই উদযাপন কমিটির সদস্য সচিব, যার হাত ধরে 400 কোটি টাকা গায়েব করা হয়েছে, সে এখন পর্যন্ত সচিব হিসেবেই কৃষি মন্ত্রণালয়ে আছে। আর তাকে প্রটেক্ট করতেছে কে? স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং নিজে। স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর কৃষি মন্ত্রণালয়, সে নিজে ওটা। আমি একটু ক্লিয়ার করি, হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে। দর্শক, যে কথাগুলো সালমান বলছে সেগুলো যাচাই করে দেখার সুযোগ এখন আমাদের হয়ে ওঠে নেই। সো এখন পর্যন্ত যা যা সে বলছে সেটা তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে, তার জায়গা থেকে সে বলছে। আমরা বলছি না সেটা আমাদের দাবি, সেটা তার দাবি। সো সেভাবেই দেখবেন। এমনও হতে পারে কথাটা সত্য, কিংবা সে ভুল জানে, অথবা অসত্য, বিভিন্ন রকম হতে পারে। সে বলছে তাই তাকে বলতে দিচ্ছি, প্লিজ। না, অফকোর্স আমি যেগুলো বলতেছি আপনারা এগুলো যাচাই করে দেখবেন। এটা তো প্রত্যেকটা কথা আপনারা যাচাই করে দেখবেন। অফকোর্স আরও অনেকগুলো সচিব আছে যারা পুরোপুরি আওয়ামী লীগের দূষর ছিল, এখন পর্যন্ত তাদেরকে বহাল তবিয়তে বসায় রাখা হয়েছে। আর তারা বলতেছে যে ওরা অনেক বড় সিন্ডিকেট, আমরা তাদের সাথে কুলায় উঠতে পারতেছি না। এই কথাগুলো যখন আমি উপদেষ্টাদের কাছ থেকে শুনি, তখন আমার কাছে মনে হয় আমি কেন পা দিছিলাম, আমার ভাইটা কেন হাত দিছিল, আমার ভাইটা কেন আজকে অন্ধ। তোমরা যদি আজকে আমাদেরকে এই কথা শোনাও, তোমরা তাদের হাতে জিম্মি, তোমরা কোনো কিছু প্রকাশও করো না জনগণের সামনে প্রকাশ্যে, আর আমাদেরকে শোনাও এই কথা যেন আমরা কোনো কিছু না করে আমরা থেমে যাই। অনেক ইমোশনাল গান দিয়ে মিউজিক ভিডিও সরি এই যে ডকুমেন্টারি হইতেছে, খুশি না তোমরা? আমাদের নিয়ে ডকুমেন্টারি যেগুলো হচ্ছে ওই যে বিভিন্ন সাংবাদিকরা আন্দোলনের সময় করছিল, সেগুলো টুকটাক এখান থেকে এনে তারা একটা ডকুমেন্টারি বানাইতেছে। এটা কি ডকুমেন্টারি বলে? খুবই দায়সারা ডকুমেন্টারি, আমি তো দেখেছি। আপনি এই যে ফেসবুক থেকে কিছু ভিডিও কালেক্ট করলেন, সেগুলো একসাথে করে আপনি কয়েকজনের বক্তব্য নিয়ে একটা করলেন, এটাকে কি বলে? ডকুমেন্টারি বলে? এই তো অহরহ প্রত্যেকদিনই আপনি দেখতেছেন ফেসবুকে। মানে আল জাজিরা ডকুমেন্টারিও দেখতেছি, বিবিসি এর ডকুমেন্টারি দেখতেছি, আমরা ডিডব্লিউ ডকুমেন্টারি দেখতেছি, ইভেন নেট্রো নিউজের ডকুমেন্টারি দেখতেছি। আমরা অনেকগুলা চ্যানেলেরই আসলে ডকুমেন্টারি দেখলাম। আসলে বিদেশি বলে তো লাভ নাই, নেট্রো নিউজ তো আসলে বলতে গেলে যদিও সুইডেন থেকে চলে, বাংলাদেশি, কিন্তু তারাও তো দুর্দান্ত ডকুমেন্টারি। ইভেন ড্রিকের একটা ডকুমেন্টারি ওই দিন দেখলাম আমি, আবু সাইদকে হত্যা করার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা অ্যানালাইসিস করে দেখাচ্ছে। বিউটিফুল জব। এনিওয়ে, ইউ ক্যান স্পিক। পরবর্তীতে আমি স্বাস্থ্য উপদেষ্টার দিকে আসি, কারণ স্বাস্থ্য কার্ডটা নিয়ে তো অনেক কি করছে। বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটটা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঘিরে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় আগের যে একটা বেহাল দশা ছিল, এটা আমরা পুরো বাংলাদেশের মানুষ জানি। প্রত্যেকটা হসপিটালের সিন্ডিকেট, এই যে আমি যে নির্মম বলির শিকার হয়েছি, সেটাও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহিতার আওতায় পড়ে। কারণ একটা সরকারি ডাক্তার, সে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে সরকারি চাকরিতে আসে নাই, সে এসেছে জনগণকে সেবা দেওয়ার জন্য। কে কোন দল, কে শত্রু, কে আসামি, এগুলো দেখার তার সময় নাই। তার কথা হচ্ছে সে মানুষটাকে সুস্থ করার জন্য যে ধরনের সেবা দেওয়া দরকার সেটা দিবে। কিন্তু আমরা দেখতে পাই কি, এখন পর্যন্ত আপনার সাচিব আছে, ডেপ আছে, জামাতের এনডিএফ আছে, আরও কিছু ডাক্তারের কোরাম আছে। তো এগুলো কেন থাকবে? সরকারি সার্ভিসগুলোতে থাকবে। যদি তারা তাদের অধিকারের কথা বা কোনো ধরনের সমস্যার কথা বলে, তাহলে সরকারি একটা অ্যাসোসিয়েশন হতে পারে। সরকার নিজে করে দিবে যে প্রত্যেকটা ডাক্তার একটা প্ল্যাটফর্মে থাকবে, সেই প্ল্যাটফর্ম থেকে তারা তাদের ন্যায্য কথা বা দাবি উত্থাপন করবে। সংগঠন থাকতে পারে, অফকোর্স, কিন্তু কোনো ধরনের এই সংগঠন তো থাকতে পারে না। এই সংগঠনগুলো আওয়ামী লীগের পারপাস যারা সার্ভ করে আসছে না, এই সংগঠনগুলো হতে দেওয়া মানে কি, আপনি মাফিয়া তৈরি করতেছেন। আপনি আপনার মন্ত্রণালয়ে মাফিয়া তৈরি করতেছেন। আগে সাচিব মাফিয়াই করতো, এখন ড্যাপ এনডিএফ করতেছে। তাহলে আমরা চেঞ্জ কি পাইলাম? আগে হসপিটালে যে সিন্ডিকেট ছিল, মহিউদ্দিন ভাই যে সিন্ডিকেটের জন্য চক্ষু হসপিটালে গিয়ে স্বয়ং ডিরেক্টরের বিরুদ্ধে কথা বলছিল, অভিযোগ দায়ের, সামনাসামনি অভিযোগ দেখার কথা বলছিল, পরবর্তীতে তাকে সরানো হয়েছে। কেন? বাইরের বলা লাগে কেন? ওর সম্পর্কে কি আগে জানতো না মন্ত্রণালয়? মেরুদণ্ডহীন উপদেষ্টাকে দিয়ে আপনি কখনো আমাদের যে বিপ্লবের বা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেটাকে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না। ওকে, আমরা একটু পজ দিয়ে এখানে আবার ফিরবো। মানে শেষ প্রশ্ন, কারণ আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আমার মনে হচ্ছিল যে এই প্রোগ্রামটা আসলে 2টা প্রোগ্রামে করতে পারলে ভালো হইতো। মানে এত কথা, আমি 21 তারিখ পর্যন্ত মাত্র আসছি ওর গল্পটায়। আমার তো 22 তারিখে গল্প জানার খুব ইচ্ছা, 23 তারিখে গল্প জানার ইচ্ছা। হ্যাঁ, আপনার ইন্টারেস্টিং 24 তারিখ কিন্তু হাসিনা আবার নিটোরে গেছিল দেখার জন্য। তো ওইখানেও কিছু, এর আগেও কিছু ইন্টারেস্টিং। আমি আসছি এখানে,
তোমার কাছে আসতেছি, তুমি রেডি রাখো মনে মনে যে কি বলবা। হ্যাঁ অফকোর্স। ঠিক আছে, শেষটা তোমাকে দিয়েই হবে। আমরা শেষের আগে আসছি। এমন কিছু কি ইচ্ছা আছে যেটা বলতে ইচ্ছা করতেছে? কারণ এই প্রশ্নটা আমি আমার সব ভিউয়ার মানে আমার গেস্টকে করি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেক প্রশ্ন থাকে, অনেকে অনেক মানে নাও কাভার করতে পারে, মনে হতে পারে যে শেষ হলো না, বলতে চাইলাম কি বলতে পারলাম না। এরকম কিছু আছে যে বলতে চাও, বলতে পারো। আপনার সংগ্রামটা আপনাকে নিজেকেই করতে হবে। ওকে, আপনি ভাবতেছেন যে আপনি যেমনটা চান তেমনটা অন্য কেউ করে দিবে, যে আপনার সংগ্রামটাই জানে না, যে আপনার কষ্টটাই বোঝে না, সে কীভাবে আপনার সমস্যার সমাধান করবে। বিউটিফুল। আমাদের শুরুতেই বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল, কিন্তু জানি না আমাদের ভাই ব্রাদাররা কোন নেগোসিয়েশনে গেছে বা কোন সিদ্ধান্তে তারা গেছে, তাদের ব্যাপার। যদিও তারা আফটার 5th আগস্ট তারা আমাদের সাথে সব রকম ইনফরমেশন শেয়ার করা বন্ধ করে দিয়েছে। এখন আর আমাদেরকে তাদের প্রয়োজন পড়ে না, বা আমাদেরকে কোনো কিছু জানারও তাদের প্রয়োজন বোধ হয় না। সো আমরাও খুব যেচে পড়ে আগে জানতে চাই না, শুধু দেখতে চাই যে তারা কতটুকু করতে পারে, কতটুকু করে। তবে আমরা আশা রাখতে চাই, আশাবাদী যে তারা ভালো কিছু করবে। আমরা দোয়া করি, প্রত্যাশা রাখি তারা ভালো কিছু করুক। তবে এটাই সত্য যে সালমান যে কথাগুলো বলছে, আসলে আমরা বুঝতে পারি, দেখি বুঝি, কিন্তু আসলে ধরেন আমি ততক্ষণ পর্যন্ত আমার কোনো দল নাই, কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, কোনো ব্যাকআপ নাই, বা কোনো বৈদেশিক সংস্থার অর্থায়ন আমার নাই। সো নিজের পয়সায় এই আন্দোলন সংগ্রাম ধার দেনা করে, ঋণ করে, স্টিল নাও আমি প্রায় 3.5 লাখ টাকার ঋণগ্রস্ত, আমার পুরো পরিবার। এগুলো হচ্ছে একবার আন্দোলন করতে যাই, ঋণগ্রস্ত হয়ে যাই, তারপর কাজ করি 1 বছর 6 মাস, তারপর আবার আন্দোলনে নেমে যে আবার ঋণগ্রস্ত হই। এইভাবে আমার লাইফ সাইকেল চলতেছে somehow। কিন্তু আমি আপনাকে হয়তো যেচে পড়ে আপনাকে ঠেলে ঠুলে বলতে পারবো না, কারণ আমার ওই যে রাজনৈতিক কোনো এজেন্ডা নাই। কিন্তু আমি আসবো, আপনি যখন ডাকবেন, যখন খুব বিপদে পড়ে যাবেন তখন আসবো। আমি সবসময় হয়তো আপনার কাছে এসে আপনাকে বলবো না যে তুমি এটা এইভাবে করো, কারণ ওই যে রাজনৈতিক এজেন্ডা নাই। কিন্তু আপনি যখনই ডাকবেন, যখন বিপদে পড়বেন, যখন দেশের খারাপ অবস্থা থাকবে, তখন আসবো। আপনার বজ্র শক্তি হয়ে আসবে ইনশাআল্লাহ। আসবই, কমিটমেন্ট ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এনি স্টোরি, এনিথিং যেটা তুমি বলতে চাও? আমি প্রশ্ন করি নাই, আমার তো আসলে প্রশ্ন খুব ছিল না, আমার যেটা জানার ইচ্ছা ছিল। আমার মানে আমি চাচ্ছিলাম আমি যা জানি কিছু জিনিস সেটাও দর্শক জানুক। তোমাদের অনেক কথা বলা থাকতে পারে, তোমার তো আছেই, তুমি শেষ করতে পারো। ওই সময় তো 21 তারিখ পর্যন্ত বলছিলাম, তো 22 তারিখে যখন আমার সকালবেলা হয়, সকালে যখন ডাক্তার আবার আসছিল আপনার রাউন্ডে, আমার সিচুয়েশনটা দেখে বলে যে ওর তো এখানে পয়জন হয়ে যাচ্ছে, তো ওর পাটা কেটে ফেলতে হবে যত দ্রুত সম্ভব, এই আশেপাশে সবার একই অবস্থা, ইনফেকশন ছড়াই যাবে, সো ওকে একটা কেবিনে পাঠানোর ব্যবস্থা করেন। তো কেবিনের জন্য অ্যাপ্লাই করতে আমার মামা যায় ওখানে যে নিকটস্থ অফিসার ছিল তার কাছে, অ্যাপ্লিকেশান জমা দেয়, জিজ্ঞেস করে কে, যে বললো স্টুডেন্ট, কীভাবে কী হয়েছে, বলো যে গুলিতে আহত, ডাক্তার বলছে যে ইনফেকশন হয়ে যাবে। তখন মামাকে বলছে ওইখানের অফিসার যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী নিজে আসছে, এসে বলে গেছে যে এদেরকে কোনো কেবিন দেওয়া যাবে না। অ্যাপ্লিকেশনটা ধরে মিলে মারছে যে এদেরকে কেবিন দেওয়া যাবে না, মন্ত্রণালয় থেকে নিষেধ আছে। তো আমাকে কেবিন দেওয়া হয় নাই। সেই জানি এরকম গল্প, এটা তো মানে ওকে ফাইন। এই অবস্থায় আবার এখানে আমাদের নর্মাল পেশেন্টের সাথে এইভাবে নিচেই রাখা হয়। পরবর্তীতে যখন হাসিনা নিটোর ভিজিট করতে আসে 24শে জুলাই, যেটা যে আল জাজিরার রিপোর্টে আসে, আমাদের সাথে একটা বিহেভ করে সে বাহিরে একটা বক্তব্য দিয়ে আবার পরবর্তীতে ডাক্তারদেরকে আরেকটা নির্দেশনা দিয়ে গেছে যে এদেরকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। প্রথমে কি বলতো তোমাদেরকে, কি করছে তোমাদের সাথে? আমাদেরকে আসছে এসে প্রথমে তার তো একটা ডায়লগ আছে যে এই কি বলে, স্বজন হারানোর বেদনা আমি বুঝি, সেম ডায়লগ এসে সে একটা টিস্যু নিয়ে কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আর সবার কাছে যাচ্ছে আর মাথায় হাত বুলাই দিচ্ছে। তো আমার কাছেও সেমভাবেই আসছিল, আসার পর আমার চুলে হাত বুলাচ্ছে, আমার তো রাগে মানে শরীর কাঁপতেছে এই অবস্থায়।
আর যদি কোনো কিছু থাকতো আমি একবারে ওরা মেরে মেরে দিতাম। দিতাম। তো আগের দিন রাত থেকে ডিজিএফআই, তারপর হচ্ছে আপনার সেনাবাহিনী, পুলিশ এসে আমাদের যা কিছু আছে মানে চামচ থেকে শুরু করে মানে ফোন টোন যাতে এটু যে সব কিছু নিয়ে নিছে, মানে কোনো কিছুই সাথে রাখতে দেয় নাই। এই এটা প্রধানমন্ত্রী আসলে নাকি এরকম নিরাপত্তা, তো আমি ওর দিকে থাকায়ও নাই, ঘৃণাই এত পরিমাণ হচ্ছিল। যে তোমাকে গুলি করলো সেই তোমার মাথায় হাত বোলাই দিচ্ছে। হ্যাঁ, মাথায় হাত বলে দিচ্ছে কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। তো আমি জিনিসটা তখন বললাম যে একটা জোকারও এরকম করে না যেটা সে করে গেছে। পরবর্তীতে কিছুদিন আগে যেটা শুনলাম, সে আবার ডাক্তারদেরকে নিষেধ করে গেছে ট্রিটমেন্ট দিতে, যার কারণে কিন্তু আমাদেরকে এই কাউকেই কোনো ট্রিটমেন্ট ওভাবে দেয়নি। আর এটা কিন্তু 5 আগস্টের পরেও মানে দৃশ্যমান ছিল, কন্টিনিউ করছে। হ্যাঁ। আর যার কারণে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বরের 4 তারিখ প্রেস ব্রিফিং করে আমি আহত অবস্থায় আমার 3 নাম্বার সার্জারি হওয়ার পূর্বে আমি প্রেস ব্রিফিং করে আমি আমাদের এই ইন্টারিমের কাছে হাত জোর করে রিকোয়েস্ট জানাইছিলাম যে আমাদের ভাইদের হাত পা পৌঁছে যাচ্ছে, আপনারা আল্লাহর হস্তে আমাদের জানগুলো ভিক্ষা দেন, বাঁচান আমাদেরকে। এই ইন্টারিমকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। এখনো মিডিয়াতে আছে প্রেস ব্রিফিং এর সব, অফকোর্স আছে। এবং ওদের কথা শুনে শুনে আমার হচ্ছে হাসপাতাল দৌড়ানো, আপনারা তো দেখছেন। অফকোর্স আমি আমার চেষ্টা তো করছি ভাইয়া। হ্যাঁ, অফকোর্স আপনি কয়েকবার গেছেন, আপনার সাথে আমার কথা হয়েছে নিয়ে। ওর অনেক রাগ অভিমান আছে আমার প্রতি, হয়তো আমি এটা বুঝি যে আসলে না কারোর প্রতি রাগ অভিমান হচ্ছে নিজেদের প্রতি, যে আমরা এত ত্যাগ স্বীকার করলাম, আমরা যেভাবে দেশটাকে গড়তে চাইলাম দেশটা আদৌ সেভাবে গড়ে উঠলো কিনা, দেশটা কেন এভাবে নস্যাৎ করে দেওয়া হলো, আমাদেরকে অনকাইন্ড অফ বলির পাটা বানানো হলো। আমার আজকে এটাই উপলব্ধি হয়। আমি এখন ইদানিং কোনো জায়গায় মুভ করি না, সারাদিন বাসায় পড়ে থাকি, আমি ট্রমাটাইজ হয়ে গেছি। ভাই যে বললো যে কোনো কথা আসলে আমাদের মতন যারা অনকাইন্ড অফ এই সম্মুখ সারি থেকে এই মুভমেন্টটা করছে, তারা এখন ম্যাক্সিমামই কথা বলে না, যাদের নিজের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ যারা, ওরা সবাই চুপ হয়ে গেছে। ওকে, আমি একটু বলি, শেষ করি। হ্যাঁ, আমি আশা রাখতেছি আবারও কোনো একটা প্রোগ্রামে তোমাদেরকে পাবো ইনশাআল্লাহ, আবারও কোনো একটা জায়গায়, কোনো একটা সুযোগে। আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি তোমাদের কাছে কথা দিচ্ছি, আমি তোমাদের পক্ষে কথা বলে যাব। আমারও কোনো স্বার্থ নাই, আমারও কোনো কিছু পাওয়ার নাই। আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, খুশি আছি। আর যদি আল্লাহ আমাকে কিছু নাও দেন, সেটার জন্য আমি কবুল মানতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। যেহেতু জুলাইয়ের রক্ত আমি বেঁচি নাই, আমার ভাইদের রক্ত, যেহেতু আমি কোনো দুর্নীতির মধ্যে অংশ না, সেহেতু আমার কোনো ভয় নাই। আমি তোমাদের পক্ষে সবসময় কথা বলে যাব, তোমাদের কথাই বলে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে এই শক্তিটা দিক যেন তোমাদের হয়ে কথা বলে যেতে পারি। এবং আমি যতটুকু জানি সালমান, তুমি এখন অনেক ভালো ভালো কাজ করছো। তুমি নিজেও জুলতাই আহত হয়েও তুমি এই এত কষ্টের মধ্যেও তুমি কিছু সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করতেছো, জুলাই আহতদের জন্য তুমি কাজ করছো রিকশাওয়ালা ভাইদের জন্য। আমি যতটুকু জানি যে সামনেই তুমি একটা ইভেন্ট করতে যাচ্ছ, যেখানে তুমি 100টা রিক্সা গিফট করবা, মানে রিকশাওয়ালা যারা জুলাই ফাইটার ছিল সামনে থেকে। জিনিসটা হচ্ছে কি, আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল বলে যে আমার দলের 100 জন আহত হয়েছে বা 100 জন শহীদ হয়েছে, কিন্তু আদৌ আপনি বলতে পারবেন না যে একটা রাজনৈতিক দল বলতে পারবে যে আমার দলের এতজন আহত হয়েছে, আমি এদের দায়িত্ব পুরোপুরি নিয়ে নিলাম, এদের ব্যবস্থাটা আমি করব। কেউ বলে নাই। ইভেন আপনি এটাও জানেন যে যারা আমাদের একবারে 10 জনও যদি ধরেন স্টেক হোল্ডার যারা ছিল এই অভ্যুত্থানের, তারাও এটা বলার সাহস পায় না, তারা কিন্তু নতুন রাজনৈতিক দল ঠিকই গঠন করেছে। আচ্ছা, আমি এই জায়গাটা যাইতে পারি, এটা নিয়ে আসলে লং ডিসকাশন আমাদের প্রোগ্রামে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন গেস্টরা, জুলাইয়ের ফাইটার্সরা তারা বলে গেছেন এই বিষয়টা। আমি একটু জাস্ট বলি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলদেরকে দোষারোপ করা যেতে পারে, কিন্তু এই দায়িত্বটা রাজনৈতিক দলের আগে আমি সবসময় মনে করি গভর্নমেন্টের, যে রক্তের উপর দিয়ে যে গভর্নমেন্ট আসছে, যেই লোকগুলো বসছে এখানে, তারা এটার জন্য দায়িত্বশীল, তাদের দায়িত্ব এটা আগে যে ঠিক কর, তাই না? গভর্নমেন্ট তুমি বলতেই পারো গভর্নমেন্টের বিরুদ্ধে তো আমরা অনেকবার কথা বলে, সেটা না, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলার চাইতে গভর্নমেন্টকে রাইট ট্র্যাকে তুলে নেওয়াটা হচ্ছে বেটার ওয়ার্ক। আমি রাইট ট্র্যাকে কিভাবে নিব? রাত 2টার সময় যদি 5টা উপদেষ্টাকে আমি নেটওয়ার্কের সামনে নিয়ে চোখে দেখাতে পারি যে আমাদের এই সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো ভাঙতে হবে, সেখানে প্রতিশ্রুতি দিয়ে এসে আবার মিনিস্ট্রিতে চেয়ারে বসে সবকিছু পাল্টায় ফেলে, আপনি তাদেরকে দিয়ে কি পরিবর্তন করবেন?
আমার প্রশ্নের উত্তর দেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আমি কেউ না আসলে, প্রথমত, কারণ আমি দায়িত্বশীল ব্যক্তিটা না। আমি যদি দায়িত্বশীল ব্যক্তি হইতাম তাহলে আমার প্রশ্নের উত্তর আমাকে প্রশ্ন করার হয়তো সুযোগই দিতাম না। দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। কারণ আমার জান কয়লা হয়ে যেত, কিন্তু আমি চেষ্টা করতাম যে আল্লাহ, আমি ওই ভাইদের চোখে কীভাবে তাকাবো, আমি বোনদের চোখ কীভাবে তাকাবো, এইটাই আমি ফিল করতাম। আমি এখনও তাই ফিল করি। কিন্তু আমি তো আসলে দায়িত্বশীল কোনো ব্যক্তিত্ব না বা ব্যক্তি না। যারা ব্যক্তি তারা অনেক বড় বড় প্রোগ্রাম করতেছে, সেগুলোর দুর্নীতির গল্প আমাদের কাছে আসতেছে হয়তো সামনের দিনে। আমি যেহেতু অনুসন্ধানী সাংবাদিক না, ঠিক আছে, সেহেতু দুর্নীতির কথা যেহেতু আসছে আমি একটু এখানে বলি যে আমরা যে 2 তারিখে প্রোগ্রাম করছি, আগস্টের 2 তারিখ আমাদের ওয়ারিয়র্স অফ জুলাই থেকে যে প্রোগ্রামটা হবে, সেখানে আমরা 50 জনকে রিক্সা দিব অ্যান্ড শিক্ষাবৃত্তির একটা অপশন রাখা হয়েছে। আমরা স্পন্সর ম্যানেজ করছি, 50 জনকে রিক্সা দিচ্ছ? 50 জনকে রিক্সা দিব। আর এর আগেও আমরা সেলাই মেশিন দিছি, রিক্সা দিছি। তো এটা আমরা পার্সোনালি আমি নিজে থেকে চেষ্টা করতেছি যে আমার দায়বদ্ধতার জায়গা থেকে, কারণ আমি যখন আমার সামনে আমার একবারে অপোজিট বেডটাই ছিল একটা রিক্সা চালক, তার হচ্ছে আপনার 3 মাসের একটা বাচ্চা নিয়ে সে ওখানে আহত অবস্থায় পড়ে আছে, এখনো তার পায়ে রিং পড়া। তো আমার এই জিনিসগুলো খারাপ লাগতো। তখন আমার মনে হয় সরকার যেহেতু পারছে না, আমি আমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে আমি আমার, এখন তো সে আমার ওয়ান কাইন্ড অফ সহকর্মী, সহযোদ্ধা দুইটাই। কারণ যেহেতু আমরা জুলাই যুদ্ধে আহত, এই একই ক্যাটাগরির মানুষ হয়ে দাঁড়ালাম। এখন আমাদেরকে যদি দেশের মানুষ কিংবা গভর্নমেন্ট না দেখে, তাহলে আমরা একে অপরকে দেখতে হবে। এক্স্যাক্টলি, নাইস, ব্রিলিয়ান্ট, ভালো কথা বলছেন। আমার এই সেন্সটা আমার কাজ করে, গভর্নমেন্ট না দেখলে আমরা একে অপরকে দেখব। হ্যাঁ, একে অপরকে দেখব। আমার এই সেন্সটা কাজ করে বিদায় আমি এই প্ল্যাটফর্মটা দাঁড় করে আমি এটাকে নিয়ে আমরা একটা কাজ করে যাচ্ছি। আর এই প্ল্যাটফর্মে আমাদের এই প্রোগ্রামটাতে উপদেষ্টাদেরকে আনার জন্য আমি একটু বলি, লজ্জা লাগে এটা বলতে, যে বলতে পারেন যে এরা তো তোমাদের রক্তের উপর দিয়ে বসছে। আমরা এই আমাদের প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করার জন্য, এখানে 800 আহত থাকবে, 15,000-এর মধ্যে যদি 800 মানুষ আসে, তো অন কাইন্ড অফ আপনার হিউজ একটা অ্যামাউন্ট প্রত্যেকটা জেলা থেকে আসতেছে। তো সেখানে তো অবশ্যই আপনি স্বাচ্ছন্দ্য বোধ বা প্রাউড ফিল করে আপনার যাওয়ার কথা, কিন্তু আমরা ওইখানে কাউকে রেসপন্স পাচ্ছি না ওইভাবে, যে তারা এখানে স্বেচ্ছায় বলছে যে আসবে। আমরা প্রধান উপদেষ্টা পর্যন্ত জানানো হয়েছে, বাট দে আর নট রেসপন্স। আই হোপ তারা রেসপন্স করবে, আর যদি রেসপন্স না করে আমরা রেসপন্স করব। কোনো সমস্যা নাই, আপনাদের অবশ্যই আমন্ত্রণ জানাই 2 তারিখ ইনশাআল্লাহ। অবশ্যই তারা রেসপন্স করুক বা না করুক, আমরা রেসপন্স করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শোটা শেষ করছি, আমার শোটা শেষ করতে ইচ্ছা করতেছে না, টু বি অনেস্ট। আমার কাছে মনে হচ্ছে অনেক প্রশ্ন জমে গেল, অনেক কথা বলার আছে, আসলে অনেক কথা বলার আছে। 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা কথা বলতেছি অলমোস্ট। এই শো এটা সবচেয়ে লংগেস্ট এই সিজনে বলা যেতে পারে। এইবার যে আমি পর্বগুলো করছি সবচেয়ে লংগেস্ট শো এটা। আমরা প্রায় বেশিরভাগ শোই আমাদের 1 ঘন্টার কাছাকাছি বা তার থেকে একটু বেশি, কিন্তু এইটা প্রায় 1.5 ঘন্টা প্লাস হয়ে গেল। তারপরে মনে হচ্ছে যে অনেক কথা রয়ে গেল। সো মহিউদ্দিন রনি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অ্যান্ড সালমান, স্যালুট। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দিলেন। আপনার অবদান কম না, আমার কোনো অবদান নাই। আমি আপনাকেও স্যালুট। না, সেটার জন্য ধন্যবাদ, বাট আমি আসলে খুবই নগণ্য তোমাদের তুলনায়। মানে আমার আসলে কোনো নগণ্য ভাই, নগণ্য এখানে অ্যাকচুয়াল গায় যে আসলে সবাই। বাট আপনি এখন পর্যন্ত যেভাবে ভয়েস রেস করে যাচ্ছেন দল মত নির্বিশেষে, কাউকে তোয়াক্কা না করে, আমরা চাই আপনি যতদিন বেঁচে আছেন এই জিনিসটা যেন আপনি ধরে রাখতে পারেন। আমি চেষ্টা করবো সেটা। সবাইকে খুশি করাটা অনেক কঠিন, সবাইকে শত্রু বানানো অনেক সহজ, ঠিক আছে? এখানে সবচেয়ে বড় বিপদটা। কারণ আমি যখন কথা বলি, আমি আসলে সবসময় মনে করি বাংলাদেশপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে সবাই আমার ভাই এবং সবাই আমার বোন। তাদের আমি সবাইকে নিয়ে ভালো কথা বলতে চাই। আমার একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, এই জন্যই তো আমরা যুদ্ধটা করলাম, এই জন্যই তো তোমরা যুদ্ধটা করলে, যাতে সবাই সবার রাজনৈতিক মতাদর্শটা মানুষের সামনে রাখতে পারে, কেউ কাউকে ব্যাশ করার জন্য না। যে একটা সুন্দর দেশ হবে যেখানে সবাই সবার পলিটিক্যাল ভিউজ রাখবে, সমালোচনা হবে, কোনো সমস্যা নাই। ভুল করলে ভুলের কথা হবে, ঠিক করলে ঠিকের কথা হবে, অ্যাপ্রিসিয়েট করা হবে। সেই দেশে আমরা কথা বলতেছি, তাই না? আমরা তো এরকমই চাচ্ছিলাম। সো এটা যেন আমরা বজায় রাখতে পারি, সবাই সবার ভিউজগুলো রাখতে পারি ঠিকঠাক মতো, এবং কেউ যেন আমাদের কণ্ঠরোধ করার সাহস না করে। এবং যদি সাহস করে তাহলে মহিউদ্দিন রনিরা, সালমানরা, নুসরাত, শাহজাহান ভাই, আমাদের নূর ভাই, রিকশাওয়ালা ভাই, আমাদের অনেকগুলো জানা বা অজানা
লক্ষ লক্ষ কোটি কোটি জনতা যারা নেমে আসছিল 24 জুলাই, তারা আবারও নেমে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাদের কণ্ঠে যেন, তাদের কণ্ঠ রোধ করার জন্য বা আমাদের কণ্ঠ রোধ করার জন্য যেন কেউ কখনো না আসে। যদি আসেন, উপরে আল্লাহ আছে, নিচে আমরা আছি, সমস্যা নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের পর্বটা শেষ করতে হচ্ছে, যদিও আমার শেষ করতে ইচ্ছা করতেছে না, আমার কাছে মনে হচ্ছে আরও আধা ঘন্টা কথা বলি, আরও 1 ঘন্টা কথা বলি, যতক্ষণ বলা যায় বলি। তো অনেক কথা রয়ে গেল। তো দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের পর্বটা দেখার জন্য। ছোট ছোট ক্লিপ আকারে হয়তো অনলাইনে পাবেন, আশা করি পুরো কথাটা শুনবেন, ভগ্নাংশে থাকবেন না। অনেক আছে 1 লাইন 2 লাইন ধরে শুনেন, এইভাবে না, পুরোটা শুনবেন। সালমান কি বলল, মহিউদ্দিন রনি কি বলল, বা আমার গেস্ট অন্যান্য পর্বে কি বললেন, সেটা একটু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তাহলে ভুল বোঝাবুঝির জায়গাটা তৈরি হবে না। আমরা কাউকে শত্রু মনে করি না, বাংলাদেশপন্থী কোনো মানুষকে আমরা শত্রু মনে করি না, কোনো রাজনৈতিক দলকে আমরা শত্রু মনে করি না। এই গভর্নমেন্টকে আমরা সাপোর্ট করে বসাইছি, এখনও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে ভালোবাসি, গভর্নমেন্টকে চাই তারা তাদের কারেকশন করে প্রসেসে ঢুকে তারা তাদের বিদায়টা যেন বিউটিফুল হয়, একটা গ্লোরিয়াস, মানে কি বলে, গুড বাই হয়। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।